আসসালামু আলাইকুম। ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প অথবা বৃহদায়তন শিল্পের যে কনফিউশন তোমাদের মধ্যে আছে, উৎপাদনমুখী হলে কি হবে, সেবামুখী হলে সংজ্ঞাটা ঠিক কেমন হবে, এই কনফিউশন দূর করতে এবং উৎপাদনের ঠিক কোন পর্যায়ে পৌঁছালে গড় ব্যয় সর্বনিম্ন হবে, এই বিষয়ক আলোচনা নিয়ে আজকে আমি ইমামুল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে তোমাদের সাথে আছি। আজকে মূলত আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এই যে সাবজেক্টটি আছে, সাবজেক্টের প্রথম পত্রের যে তৃতীয় অধ্যায় আছে, এই তৃতীয় অধ্যায় অর্থাৎ উৎপাদনের মাত্রা চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং ক্লাসের গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ানো শেষে আমরা এই চ্যাপ্টারের ওপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা সৃজনশীল সলভ করব, যে 3টা সৃজনশীলের মধ্য দিয়ে তোমরা ধারণা পেয়ে যাবে যে এই অধ্যায় থেকে যদি সৃজনশীল প্রশ্ন আসে ঠিক কোন কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসে। এবং সৃজনশীল সমাধানের পরে কিন্তু আমরা এই চ্যাপ্টারের ওপরে 30 থেকে 32টার মতো এমসিকিউ রেখেছি, যে এমসিকিউগুলো বিগত বছরে বারবার এসেছে এবং এই এমসিকিউগুলো সমাধান করলে মোটামুটি তোমার এক্সামে তুমি 100% কমন পাবে। ওকে, তো আমরা আজকে শুরু করি। আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে উৎপাদনের মাত্রা, অর্থাৎ আমরা ঠিক উৎপাদন করব কোন মাত্রা পর্যন্ত। ঠিক আছে, তো আমরা শুরুতেই শুরু করি সংজ্ঞা দিয়ে। সো উৎপাদনের মাত্রা আমাকে কি বলছে? কোনো প্রতিষ্ঠান ভোক্তা বা ক্রেতাদের চাহিদা পূরণের লক্ষ্যে, অবশ্যই আমরা আমাদের যারা ক্রেতা বা ভোক্তা আছে তাদের জন্যই তো আমরা পণ্য তৈরি করব। সো তাদের চাহিদা পূরণের জন্য প্রতিষ্ঠানের উৎপাদনের সকল উপাদান, এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে দেখেছি। উৎপাদনের সকল উপাদান কি কি? এটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ওকে, সো এই যে 4টা উপাদান আছে এইগুলোকে আমরা ব্যবহার করে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা যোগান দিয়ে থাকে তাকে উৎপাদনের মাত্রা বলে। অর্থাৎ আমরা ঠিক একটা নির্দিষ্ট সময়, সেটা হইতে পারে একটা মাস, একটা বছর, একটা সপ্তাহ, ঠিক আছে, যেমন 1 মাস আমরা যদি লিখি বা আমরা যদি বলি 1 বছর, এই সময়ের মধ্যে ঠিক আসলে কতটুকু পণ্য আমরা তৈরি করলাম। ঠিক আছে, সো এইটা আমরা মূলত বলি উৎপাদনের মাত্রা। এখন তাহলে আমরা যদি আমাদের প্রশ্নে ক নম্বরের জন্য প্রশ্ন আসে উৎপাদনের মাত্রার ধরন বা প্রকারভেদ, এটা আমরা নিচে দেখব। কিন্তু যদি আমাদের ক নম্বরের প্রশ্ন আসে উৎপাদনের মাত্রা কি, তাহলে আমরা কি অ্যান্সার করব? এই শর্ট অ্যান্সারটা করব, যেহেতু ক নম্বরে আমাদের প্রশ্নটা 1 মার্কের থাকবে। সো একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সব সুযোগ সুবিধা ব্যবহার করে যে পরিমাণ পণ্য সামগ্রী উৎপাদন করা হয় তাকে বলা হয় উৎপাদনের মাত্রা। অর্থাৎ সব উপকরণ ব্যবহার করে ঠিক যে পরিমাণ আমরা পণ্য সামগ্রী উৎপাদন করব, ওই টোটালটাকে বলছি আমরা উৎপাদন মাত্রা। ঠিক আছে, এখন এই উৎপাদন মাত্রার ধরন মূলত আমরা এই চ্যাপ্টারে 4টা ধরন দেখব। একটা হচ্ছে অতি ক্ষুদ্র, একটা হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি, বৃহদায়তন এবং কাম্য মাত্রা। এই যে 4টা ধরন আমরা বললাম, এর মধ্যে এই যে প্রথমটা আমরা দেখব না, নর্মালি এটা আসে না। আমরা কি করব? এই ক্ষুদ্র এবং মাঝারিকে আলাদা আলাদা করে দেখব এবং বৃহদায়তনের সংজ্ঞা দেখব, এর সুবিধা অসুবিধা দেখব, এর গুরুত্ব দেখব এবং সর্বশেষ হচ্ছে কাম্য মাত্রার উৎপাদন। আমরা ডিটেলসে যাওয়ার আগে আমরা যদি একটু কাম্য মাত্রার উৎপাদন নিয়ে আলোচনা করি। কাম্য মাত্রার উৎপাদনটা ঠিক ওই পরিমাণ উৎপাদন করা যে পরিমাণে উৎপাদন করলে আমার গড় ব্যয়টা সর্বনিম্ন হবে, মানে এমন একটা স্তর যেখানে যাওয়ার পরে ব্যয়টা একদম সর্বনিম্ন হবে এবং মুনাফাটা সর্বোচ্চ হবে। কিন্তু ওই স্তর যদি পার করে চলে যায় তখন কিন্তু আবার হবে না, বা ওই স্তরের যদি আগে থাকি তখনও হবে না। একটা নির্দিষ্ট স্তর রয়েছে যে পর্যন্ত গেলে আমরা কি করতে পারবো? এই উৎপাদন মাত্রাটা কাম্য মাত্রায় হবে এবং আমাদের মুনাফা সর্বোচ্চ হবে, ব্যয় সর্বনিম্ন হবে। সো ইন ডিটেলস আমরা এগুলো পরবর্তীতে দেখব। সো এখন উৎপাদনের মাত্রাটা আমাদের জানা কেন জরুরি? যে ঠিক আমি কত পরিমাণ উৎপাদন করতে পারবো, আমার প্রতিষ্ঠানটা ক্ষুদ্র, মাঝারি না বৃহদায়তন, এটার উপর ডিপেন্ড করে যে আমি কতটুকু উৎপাদন করতে পারবো। সো এইটা জানাটা কেন দরকার সেটা আমরা দেখছি। আমি যদি জানতে পারি যে ঠিক আমার কতটুকু উৎপাদন করা দরকার, তাহলে আমরা কাঁচামাল কিন্তু বেশি পরিমাণে প্রতিষ্ঠানে নিয়ে আসবো না এবং যতটুকু কাঁচামাল দরকার আমি ততটুকু ব্যবহার করব এবং প্রতিষ্ঠানে ততটুকু ক্রয় করব।
শ্রমের সদ্ব্যবহার, অর্থাৎ শ্রমের ক্ষেত্রেও কিন্তু সেম, যে শ্রমিকও ঠিক সেই অনুযায়ী আমরা নিয়োজিত করব, যন্ত্রপাতি সেই অনুযায়ী ব্যবহার করব। ব্যবসায়ের উন্নয়ন, আমি যদি আমার আমার উৎপাদন মাত্রাটা আমি জানতে পারি, তাহলে আমি ব্যবসায়ের ঠিক কতটুকু মূলধন ইনভেস্ট করতে হবে সেটা জানতে পারবো, এবং যদি আমার প্রতিষ্ঠানটা আমার যতটুকু উৎপাদন করার কথা তার চেয়ে কম করে, তাহলে আমি আরেকটু উৎপাদন বাড়াই আমরা ব্যবসায়ের উন্নয়ন করতে পারবো এবং সম্প্রসারণও করতে পারবো। এই যে কাম্য ব্যবহার করতে পারবো, এবং উৎপাদন মাত্রা যদি আমি জানি, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্রেতারা ঠিক কতটুকু চাচ্ছে এবং কি ধরনের পণ্য চাচ্ছে। ফলে ক্রেতারাও নতুন নতুন চাহিদা অনুযায়ী পণ্য পাবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। এবং যেহেতু আমার প্রতিষ্ঠানে উৎপাদন বাড়বে, নতুন করে কর্মী দরকার হবে, এই জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, কারিগরি জ্ঞান এবং বাড়বে, এবং প্রতিযোগিতার মোকাবেলা করা যাবে যদি আমি আমার প্রতিষ্ঠানের উৎপাদনের ঠিক এক্স্যাক্ট মাত্রাটা জানতে পারি। ওকে, সো এইগুলো ছিল জাস্ট উৎপাদন মাত্রার গুরুত্ব। আমরা এটা এমসিকিউ এর জন্য একটু জাস্ট দেখে রাখলাম, আমি এখানে লিখছি এমসিকিউ, ঠিক আছে। ওকে, এখন আমরা একটু সংজ্ঞায় চলে যাই। সংজ্ঞাতে যাওয়ার আগে আমরা একটু শর্টলি দেখবো, এরপরে হচ্ছে আমরা ডিটেলসে দেখব। সো আমরা সংজ্ঞাতে যাওয়ার আগে এই যে 4 ধরনের কথা বলেছি, এই 4 ধরনের যে ডেফিনিশনগুলো, এই চ্যাপ্টারের ডেফিনিশনগুলো মূলত হয় শিল্পনীতি অনুযায়ী, ঠিক আছে, শিল্পনীতি। ওকে, সো এখন আমরা বিগত বছরগুলোতে 2016 সালের যে শিল্পনীতি আছে সেটা আমরা ব্যবহার করতাম। এরপরে কত সাল পর্যন্ত? আমরা 2022 সাল পর্যন্ত ব্যবহার করতাম। এরপরে 2022 সালে আবার নতুন করে শিল্পনীতি আসে, এবং এই শিল্পনীতিটা নিয়ে কেন কথা বলছি, আমাদের যে সংজ্ঞাগুলো, এই সংজ্ঞাগুলোতে বলা হয় যে ক্ষুদ্র শিল্প যদি হয়, এটা যদি ক্ষুদ্র শিল্পের আবার 2টা ভাগ, একটা হচ্ছে উৎপাদনমুখী, একটা সেবামূলক। যদি ক্ষুদ্র শিল্পটা উৎপাদনমুখী হয়, তাহলে এর মূলধন কতটুকু হবে, এর শ্রমিকের সংখ্যা কতটুকু হবে। ঠিক তেমনই মাঝারি শিল্পের ক্ষেত্রেও সেম, বৃহদায়তনের ক্ষেত্রেও সেম। সো এইটা আমরা যে ডেফিনেশনটা দাঁড় করাবো, ঠিক কত টাকা এবং কত শ্রমিক লাগবে, এইটা কে নির্ধারণ করে দেয়? এটা নির্ধারণ করে দেয় মূলত এই শিল্পনীতি। সো আমরা যেহেতু একদম রিসেন্ট শিল্পনীতি হচ্ছে 2022-এর, এই জন্য আমরা 2022-এর শিল্পনীতি ফলো করব। ওকে, সো আমাদের প্রথম যেটা ছিল সেটা ছিল অতি ক্ষুদ্র উৎপাদন, ঠিক আছে, অতি ক্ষুদ্র মাত্রা। এর আরেক নাম কি? মাইক্রো শিল্প। সো এই শিল্প প্রতিষ্ঠান বলতে কোনটাকে বোঝায়? যেগুলোর জমি এবং কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের প্রতিস্থাপন ব্যয় 10 লক্ষ থেকে 75 লক্ষ পর্যন্ত, ঠিক আছে। এসব শিল্প প্রতিষ্ঠানে 1 থেকে 25 জন বা তার কম সংখ্যক শ্রমিক কাজ করে। সো আমরা যে সংজ্ঞাটা দেখলাম এখানে, এটা মূলত আমরা উৎপাদনমুখীর ভিত্তিতে দেখছি, যদিও আমাদের অতি ক্ষুদ্রটা আমাদের এই যে এক্সামের জন্য অতটা গুরুত্বপূর্ণ না, তাও আমরা দেখে রাখলাম। সো এইখানে যে সংজ্ঞাটা আছে, এটা মূলত অতি ক্ষুদ্র শিল্প যদি উৎপাদনমুখী হয়, তাহলে তার স্থায়ী সম্পদের মূল্য কত। কিন্তু স্থায়ী সম্পদের মধ্যে 2টা জিনিস যাবে না, সেটা কি? জমিও যাবে না, কারখানা ভবনও যাবে না। এই 2টা ছাড়া আর যত স্থায়ী সম্পদ আছে তার মূল্য 10 লক্ষ থেকে 75 লক্ষর মধ্যে হবে, এবং এই প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকের সংখ্যা 1 থেকে 25 বা তার চেয়ে কম হবে। ওকে, এখন আসি আমাদের গুরুত্বপূর্ণ যে 2টা, একটা হচ্ছে ক্ষুদ্র শিল্প, একটা মাঝারি শিল্প। সো আমরা যদি ক্ষুদ্র শিল্পের কথা চিন্তা করি, এইখানে বলছে স্থায়ী সম্পদের প্রতিস্থাপন মূল্য কি কি ছাড়া, জমি এবং কারখানা ভবন বাদে 10 কোটি থেকে 15 কোটি টাকা, ঠিক আছে, এবং শ্রমিক সংখ্যা 26 থেকে 100 জন। তাহলে এই যে সংখ্যাটা দেখলাম, এটাও উৎপাদনমুখীর ভিত্তিতে। কি? ক্ষুদ্র শিল্পটা যদি কোনো কিছু উৎপাদন করে, কোনো সেবা না দেয়, যদি কোনো কিছু উৎপাদন করে, মানে পণ্য উৎপাদন করে, তাহলে তার সংজ্ঞাটা কেমন হবে? এখন আপনি বলতে পারেন যে স্যার, তাহলে সেবামূলকের জন্য কি হবে? এইটার জন্য আমরা পরবর্তীতে ইন ডিটেল স্লাইড রেখেছি, ঠিক আছে, সেইখানে আমরা দেখব। এবার আমরা যদি মাঝারি শিল্পের কথা চিন্তা করি, তাহলে এইটা ঠিক 15 কোটি, যেখানে এটা শেষ হয়েছিল, ক্ষুদ্র শিল্প যেখানে শেষ হয়েছিল 15 কোটি, সেখান থেকে শুরু করে অনধিক 50 কোটি, অর্থাৎ 50 কোটি পর্যন্ত, 50 কোটির বেশি হবে না যদি এটা উৎপাদনমুখী
শিল্প হয়, ঠিক আছে। এবং শ্রমিক সংখ্যা 100 থেকে 300 জন, এখানে শেষ হয়েছিল 100 জনে, এটা শুরু হবে 121 থেকে 300 জনে। ওকে, তো এখন আমরা এই যে সংজ্ঞাগুলো দেখলাম, এরপরে আমরা একটু বৈশিষ্ট্য যদি দেখি, ক্ষুদ্র মাঝারি শিল্প, যেহেতু আমরা ক্ষুদ্র বলছি, এখানে আমাদের শ্রমিকের সংখ্যা কি হবে, কম হবে। ওকে, সো সীমিত মূলধন, সহজ নিয়ন্ত্রণ, তারপরে হচ্ছে ব্যবস্থাপনা ও পরিচালকের স্বাধীনতা, পরিচালনায় স্বাধীনতা, কারণ এখানে যেহেতু কম মানুষজন জড়িত থাকে, তারা হচ্ছে নিজেদের মতো করে এটাকে নিয়ন্ত্রণ করে। এরপরে স্বল্প আইনগত আনুষ্ঠানিকতা, এটা অতটা আইনগত জটিলতা নাই, কারণ হচ্ছে এটা ওইভাবে কি বলে কোম্পানি সংগঠনের মতো আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয় না। ওকে, ব্যবসার পরিধিটা ছোট হয়, শ্রম নিবিড় প্রতিষ্ঠান, কারণ এখানে প্রচুর পরিমাণে শ্রমিক নিয়োগ হয়, স্বল্প আইনগত আনুষ্ঠানিকতা এবং অবস্থানটা মূলত মানে যেখানে কাঁচামালগুলো পাওয়া যায় তার আশেপাশে হয়। ওকে, সো এখন এই যে সংজ্ঞাগুলো আমরা দেখেছি, এগুলো দেখেন আমরা পরবর্তীতে আপনাদের জন্য স্লাইড রেখেছি। এই যে এইটা হচ্ছে ক্ষুদ্র শিল্পের জন্য, ওকে, এটা কিসের জন্য, মাঝারি শিল্পের জন্য। ওকে, এরপরে এই যে এটা ক্ষুদ্র শিল্প, এটা মাঝারি শিল্প, এরপরে হচ্ছে এই যে আমাদের বৃহদায়তন কই, ওকে, এই যে এটা আমাদের বৃহদায়তন। ওকে, সো আমরা পরবর্তীতে রেখেছি, আমরা ইন ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব। ওকে, তাহলে আমরা এখন এটা দেখলাম, এখন আমরা বৃহদায়তনকে একটু যদি শর্টলি দেখি, এখানেও যে সংজ্ঞাটা দেওয়া আছে, এটা মূলত উৎপাদনমুখীর ভিত্তিতে সংজ্ঞাটা দেওয়া আছে, যে এটা কত থেকে শুরু হবে, 50 কোটি থেকে বেশি হবে, এবং শ্রমিক সংখ্যা কত জনের বেশি হবে, 300 জনের বেশি হবে। এখানে শেষ হয়েছিল কততে, 300 জনে, এটা শুরু হবে কত থেকে, 300 থেকে, বা 300-র বেশি থেকে, 301 থেকে। কিন্তু আমাদের এই বৃহদায়তন প্রতিষ্ঠানটা যদি শ্রম ঘন অথবা পোশাক শিল্প হয়, কি হয়, অথবা পোশাক শিল্প, তাহলে আমাদের শ্রমিকের সংখ্যা হয়ে যাবে 1000 পর্যন্ত আমরা শ্রমিক রাখতে পারবো, ঠিক আছে। এটা শুধুমাত্র যে বৃহদায়তন শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য এমনটা না, আমাদের যে মাঝারি শিল্প আছে, এই মাঝারি শিল্পতে আমরা বলছি 300 জন, এটা 1000 জন হতে পারে যদি এটা পোশাক শিল্প অথবা শ্রম ঘন শিল্প হয়, পোশাক বা শ্রম ঘন শিল্প, ঠিক আছে। তাহলে এটা দুইটার ক্ষেত্রেই হতে পারে। এই শ্রমিক কর্মীর সংখ্যার ক্ষেত্রে কোনো ধরাবাধা নাই যে এতটুকুই হইতে হবে, যদি এইটা কোনো পোশাক শিল্প অথবা শ্রম ঘন, যেখানে শ্রমিকের সংখ্যা বেশি দরকার হয়, এমন কোনো শিল্প হয়। ওকে, তাহলে এখন আমরা একটু বৈশিষ্ট্যগুলো দেখি। অধিক মূলধন থাকবে, যেহেতু বৃহদায়তন প্রতিষ্ঠান, অধিক মূলধন। নর্মালি এই ধরনের প্রতিষ্ঠানগুলো কোম্পানি ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। কোম্পানি ভিত্তিতে মানে কি, যারা মূলত কি করে, শেয়ার বিক্রি করে, বাজারে শেয়ার বিক্রি করে এবং অনেক পরিমাণ মূলধন গঠন করে, যার কারণে এদের গঠনটাও জটিল। ওই যে বললাম, এদেরকে রেজিস্ট্রেশন করতে হয়, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি, যে RGSC আছে, তাদের কাছে গিয়ে ফর্মালি ডকুমেন্ট সাবমিট করে রেজিস্ট্রেশন করতে হয়। যেহেতু প্রতিষ্ঠানটা অনেক বড়, তাই এই প্রতিষ্ঠানের বিক্রি বেশি, আর বিক্রি বেশি মানে তাহলে কি হবে, মুনাফা বেশি। যন্ত্রপাতির দক্ষ ব্যবহার, কারণ বৃহদায়তন প্রতিষ্ঠানে যেহেতু মূলধন বেশি, একটা যন্ত্র প্রতিষ্ঠানে নিয়োজিত আছে, সেটাতে কিন্তু সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করব, অর্থাৎ যতটুকু ওর ক্ষমতা আছে ততটুকু পর্যন্ত কিন্তু আমরা উৎপাদন করে দিব। কারণ অনেক সময় দেখা যায় যদি ক্ষুদ্র প্রতিষ্ঠান হয়, মূলধনের স্বল্পতার কারণে যন্ত্রটা কিন্তু একটু কম ব্যবহৃত হয়। যেমন দেখা যায় যে যেহেতু মূলধন আমাদের কম আছে, আমরা কাঁচামাল কম কিনতেছি, যার কারণে আমাদের দক্ষ ব্যবহার কিন্তু নিশ্চিত হয় না। পৃথক ব্যবস্থাপনা, নর্মালি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে যেটা দেখা যায় যে মালিক যারা আছে তারাই, একজন বা কয়েকজন মালিক যারা আছে তারাই ব্যবসাটা পরিচালনা করে, যেহেতু ব্যবসার আকারটা ছোট। কিন্তু যদি এটা বৃহদায়তন প্রতিষ্ঠান হয়, তাহলে আমি বলেইছি যে এটা কোম্পানি ভিত্তিতে গঠিত হবে। আর যেহেতু কোম্পানি ভিত্তিতে গঠিত হবে, কোম্পানি একটা নিজস্ব রুল বা নিজস্ব আইনে চলে। কোম্পানি আইনেই বলা আছে যে কোম্পানির যে সার্বিক ব্যবস্থাপনা, এটার জন্য আলাদা ব্যবস্থাপক নিয়োজিত করতে হবে।
এক্ষেত্রে মালিকরা যারা অর্থাৎ শেয়ার কিনেছে তারা ব্যবস্থাপক হতে পারবে না, রাদার একটা দক্ষ ব্যবস্থাপক বাইরে থেকে হায়ার করে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনা করতে হবে। অপচয় বেড়ে যাওয়া, হ্যাঁ যেহেতু প্রতিষ্ঠান অনেক বড় এখানে খুব বেশি নজরদারি করা যায় না, এই পাশ ও পাশ থেকে বিভিন্ন জায়গা থেকে অপচয় হতে পারে। বিস্তৃত বাজার, যেহেতু এখানে আমরা একটু একটা টার্ম লিখি বৈচিত্র্যায়ন, যেহেতু প্রতিষ্ঠানটা অনেক বড় এবং অনেক পরিমাণে মূলধন এখানে ইনভলভ থাকে, এই প্রতিষ্ঠানগুলো ইউনিলিভারের কথা চিন্তা করেন, সাবান শ্যাম্পু তারপরে থেকে শুরু করে তেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তারা কিন্তু তৈরি করে। সো এই যে তারা এক ধরনের প্রোডাক্ট তৈরি না করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করার মাধ্যমে মূলত তাদের ব্যবসা প্রতিষ্ঠানে একটা বৈচিত্র্যায়ন ঘটিয়েছে। সো যার ফলে তারা একটা ব্যাপক সংখ্যক মানুষের কাছে পৌঁছাইতে পারে। কারণ দেখবেন আপনার কাছে যদি অনেক পরিমাণ প্রোডাক্ট থাকে তাহলে দেখবেন একটা গ্রামে যদি আপনি বিক্রি করতে যান সকল মানুষ কিন্তু আপনার কাছে কিনতে আসবে, কারণ এক একজনের নিড এক এক রকম। আপনি যখন ডাইভার্সিফাইড প্রোডাক্ট সেল করবেন অর্থাৎ অনেক বেশি পরিমাণে পণ্য থাকবে, বিভিন্ন টাইপের পণ্য, তখন সকল শ্রেণীর মানুষ কিন্তু আপনার ক্রেতা হয়ে যাবে। ওকে, এইটা গেল। এবং আমি একটু 3 স্টার দিয়ে দিই এই টপিকটাতে, কাম্য মাত্রার উৎপাদন, এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, বা কাম্য উৎপাদন মাত্রা। এক্সামে খ অথবা গ দাগে অবশ্যই এই পার্টটা থেকে প্রশ্ন আসবে। সো জিনিসটা কি, এটা এমন একটা স্তর যেখানে সর্বনিম্ন ব্যয়, অর্থাৎ আমরা একটু গ্রাফিক্যালি একটু পরে দেখব যে আমাদের উৎপাদনের মাত্রা বা উৎপাদনের পরিমাণ আমরা বাড়াইতে একটা স্তর থাকবে, যেই স্তরে গেলে আমাদের উৎপাদন আর বাড়ানো সম্ভব না। আর যদি উৎপাদন আরও বাড়াই তাহলে ব্যয় বেড়ে যাবে, কিন্তু যদি ওই যে পয়েন্টটা আছে ওই পয়েন্টে ফিক্স থাকি তাহলে আমাদের গড় ব্যয় সবচেয়ে সর্বনিম্ন হবে, মানে ওর নিচে আর যাবে না। ওকে, সো এটা আমরা পরবর্তীতে দেখব। আর যেহেতু এই যে বলছে ফলে একক প্রতি গড় উৎপাদন ব্যয় সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা সম্ভব এবং কাম্য মাত্রায় মুনাফার পরিমাণও সর্বোচ্চ হয়। ব্যয় যেহেতু সর্বনিম্ন হয় মুনাফা হবে সর্বোচ্চ। ওকে, আচ্ছা, সো এখন আমরা আরেকটা টপিক দেখব, সেটার নাম হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকোচন। ঠিক আছে, মাত্রাজনিত ব্যয় সংকোচন। সো এইটা আসলে কি, আমরা আগে এই সংজ্ঞাটা একটু দেখি। এখানে বলছে মাত্রাজনিত ব্যয় সংকোচনের ধারণা বা মিতব্যয়ী মাত্রা ধারণা, অর্থাৎ দুইটা কথা সেম, মাত্রাজনিত ব্যয় সংকোচন বা মিতব্যয়ী। সো মিতব্যয়ী বলতে আমরা বুঝতেছি যে যতটুকু লাগবে বা যতটুকু দরকার সেই অনুযায়ী উৎপাদন করা, বলতে সেই ধারণাকে বোঝায় যেখানে উৎপাদন যদি বৃদ্ধি করি একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়, অর্থাৎ আমি যত উৎপাদন বাড়াবো আমার একক প্রতি উৎপাদন ব্যয় তত কমবে। আমরা চিত্রটা দেখব এখন। সো আমরা এখানে দুইটা এক্সিস দেখছি, এটা হচ্ছে একটা এক্সিস, এখানে এই এক্সিসে কি আছে, এই বরাবর থাকবে হচ্ছে গড় ব্যয়, কি থাকবে গড় ব্যয়। ওকে, আমরা এ পাশে আরেকটা এক্সিস দেখছি, ঠিক আছে, এটা হচ্ছে এক্স এক্সিস। সো এই বরাবর কি থাকবে, কতটুকু আমি উৎপাদন করছি। ওকে, তাহলে এটা আমার ব্যয়, এটা আমার উৎপাদন। এখন আপনি ঠিক এই পয়েন্টটার কথা চিন্তা করেন, আমরা যদি একটু দেখাই এই পয়েন্ট। সো এই পয়েন্টে আমি যদি এদিক থেকে ডাকটা নিই, ওকে, এই পয়েন্টে আমার ব্যয়টা ঠিক এই যে সি পরিমাণ আমি ব্যয় করছি, আর উৎপাদন কতটুকু, হচ্ছে কিউ পরিমাণ। অর্থাৎ আমি যখন কিউ, ধরেন এটা হচ্ছে 10 ইউনিট, ঠিক আছে, আমি যদি কিউ এর পরিমাণটা লিখি, হ্যাঁ ওকে, কিউ হচ্ছে 10 ইউনিট, আমি যদি 10 ইউনিট উৎপাদন করি আমার কস্ট হচ্ছে ধরেন এক একটার দাম হচ্ছে 5 টাকা করে, ঠিক আছে, 10 ইউনিট যদি উৎপাদন করি। এখন আমি যদি এই উৎপাদনের পরিমাণটা একটু বাড়াই 10 ইউনিটের জায়গায় আমি এখন যদি 20 ইউনিট উৎপাদন করি, তাহলে দেখেন তো আমার এই ব্যয়টা এই দাগটা অনুযায়ী এইখানে চলে আসে, এই তার মানে ব্যয়টা দেখেন তো আগে ছিল সি, এখন হচ্ছে C1,
তাহলে ব্যয়টা কি হলো, নিচের দিকে কমে আসলো, নিচে কমে আসলো, অর্থাৎ ব্যয়টা কমে আসলো এবং উৎপাদনের পরিমাণটা কি হলো, বাড়ালাম আমরা। কিউ থেকে কিউ1-এ গেলাম এবং অর্থাৎ 10 ইউনিট থেকে 20 ইউনিট আমরা উৎপাদন বাড়ালাম। এখানে 10 ইউনিট উৎপাদন আমরা বৃদ্ধি করেছি, যার কারণে আমার এখন উৎপাদন ব্যয় আগে ছিল কত, 5 টাকা। কত ছিল, 5 টাকা, এখন হয়ে গেল কত, 3 টাকা। মানে আমার গড় ব্যয়টা 5 থেকে কমে 3-এ চলে আসলো যখন আমি কিউ থেকে কিউ1-এ উৎপাদনের মাত্রাটা বাড়ালাম। ওকে, তাহলে এই যে কিউ থেকে কিউ1-এ আমরা গেলাম, 10 ইউনিটের থেকে 20 ইউনিট উৎপাদন করলাম, 10 ইউনিট বেশি উৎপাদন করলাম এবং আমার ব্যয়টা 5 টাকা থেকে কমে 3 টাকায় চলে আসলো গড় ব্যয়। তাহলে এই যে আমরা উৎপাদন বাড়ানোর ফলে ব্যয়টাকে কমালাম, এই যে স্তর অর্থাৎ এই কিউ থেকে কিউ1-এর এই যে জায়গাটুকু, এই জায়গাটুকুকে আমরা বলছি মিতব্যয়ী উৎপাদন মাত্রা। অর্থাৎ যে মাত্রার মধ্যে আমরা যদি উৎপাদনের পরিমাণ বাড়াই আমাদের ব্যয় কমে আসে। ওকে, আমরা এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছি। এখন তাহলে আমরা একটু কিছু এট এ গ্লান্স দেখি। অধিক একক উৎপাদনের কারণে স্থির ব্যয় ভাগ হয়ে একক প্রতি ব্যয় হ্রাস পাওয়াকে বলে। এই জিনিসটা বুঝতে একটা এক্সাম্পল আপনারা একটু ধরেন। সেটা হচ্ছে একটা কলম উৎপাদনের জন্য ধরেন 2 টাকা করে কাঁচামাল দরকার। আমরা যদি কলমের এক্সাম্পল নেই, কলম, সো আমাদের 2 টাকা করে কি দরকার, কাঁচামাল দরকার। এবং আমার প্রতিষ্ঠানের জন্য আমি টোটাল 1000 কলম উৎপাদন করব। কত, 1000 কলম। এবং এই প্রতিষ্ঠানের টোটাল স্থায়ী খরচ ধরেন বিল্ডিং ভাড়া, তারপরে হচ্ছে কর্মচারীর বেতন থেকে সব কিছু টোটাল হচ্ছে 5000 টাকা, টোটাল হচ্ছে 500 টাকা। তাহলে এটা হচ্ছে টোটাল স্থায়ী ব্যয়, স্থায়ী ব্যয়। এখন আমার টোটাল স্থায়ী ব্যয় হচ্ছে 500 টাকা। আমি টোটাল কলম উৎপাদন করছি 1000 পিস এবং আমার প্রত্যেকটা কলমের জন্য কাঁচামাল লাগতেছে 2 টাকা করে। এই যে 2 টাকা, এটাকে বলবো আমরা পরিবর্তনশীল ব্যয়। আর এই যে 500 টাকা, এটা হচ্ছে আমার স্থির বা স্থায়ী ব্যয়। সো আমি যখন 1000 কলম উৎপাদন করছি, ধর আমি যদি আরেকটা ধরি 500, আমি যখন 500 কলম উৎপাদন করছি তখন আমার স্থায়ী ব্যয় থাকছে 500 টাকা। আবার আমি যখন 1000 কলম উৎপাদন করছি তখন আমার স্থায়ী ব্যয় তখনও থাকছে 500 টাকা। অর্থাৎ কর্মচারীর বেতন বা কারখানার ভাড়া এগুলো তো ফিক্সড থাকে, এগুলো তো প্রতি মাসে একটা ফিক্সড অ্যামাউন্ট দিতে হয়। কিন্তু কাঁচামাল যেটা আমি যতটুকু উৎপাদন করব সেই অনুযায়ী কাঁচামালের ব্যয় হবে। আমি যদি 500 কলম উৎপাদন করি তাহলে আমার কাঁচামাল লাগবে 500 দুগুণ 1000 টাকার কাঁচামাল লাগবে। ওকে, আর আমার স্থায়ী ব্যয় কত ছিল, 500 টাকা। ঠিক আছে, আর আমি যদি 1000 কলম উৎপাদন করি তাহলে আমার কাঁচামাল লাগবে কত টাকা, 2000 টাকা। আর স্থায়ী ব্যয় কত থাকবে, সেই 500 টাকায় থাকবে। তাহলে এখন দেখেন তো, আমি একই 500 টাকায় যদি 500 কলম উৎপাদন করি তাহলে একক প্রতি স্থির ব্যয় কত থাকছে, 1 টাকা। আর আমি যদি একই স্থায়ী ব্যয়ে কলম উৎপাদন করি 1000 পিস তাহলে আমার একক প্রতি কলমের স্থায়ী ব্যয় হচ্ছে 50 পয়সা। অর্থাৎ একক প্রতি স্থায়ী ব্যয়টা কমে আসলো। বুঝতে পারছি? এখন এটাই বলছে, যেহেতু আমি যদি অধিক একক কলম উৎপাদন করি তাহলে আমার স্থির ব্যয়টা বেশি পরিমাণ কলমের সাথে ভাগ হয়ে যাবে। আগে 500 টাকা স্থায়ী ব্যয় 500টি কলমের মধ্যে ভাগ হচ্ছিল, এখন 500 টাকা স্থায়ী ব্যয় 1000টি কলমের মধ্যে ভাগ হচ্ছে। তার মানে কি বুঝতে পারছো যে স্থায়ী ব্যয়টা বেশি সংখ্যক মানুষের মধ্যে ভাগ হচ্ছে। সো যখন কোনো একটা জিনিস বেশি পরিমাণ মানুষ পায় তখন একটু কম পরিমাণে পাই, যার কারণে যখন 1000 কলম উৎপাদন করব তখন একক প্রতি উৎপাদন ব্যয়টা কমে আসবে। বুঝতে পারছি? উৎপাদনের মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা নির্দেশ করে সর্বোত্তম স্তরকে। ঠিক আছে, যে এখানে আমাদের একটা সর্বোত্তম স্তর আছে, এটাকে কাম্য মাত্রা উৎপাদন বলি। এটা আমরা শেষের টপিকে পড়ব। মাত্রাজনিত ব্যয় সংকোচনের ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে একক প্রতি উৎপাদন ব্যয় হ্রাস পায়, যেটা আমরা দেখালাম। উৎপাদন কিউ থেকে কিউ1-এ গেলে এই যে আমাদের উৎপাদন গড় ব্যয় সি থেকে সি1-এ চলে আসে। বুঝতে পারছি? ওকে, মাত্রাজনিত ব্যয় সংকোচনে অধিক সুবিধা পায় বৃহদায়তন উৎপাদনকারী প্রতিষ্ঠান। কেন পায়? কারণ
ওই যে বলেছিলাম একটা যন্ত্রপাতি প্রতিষ্ঠানে আছে, এখন এটা যদি ক্ষুদ্র প্রতিষ্ঠান হয় বা মাঝারি প্রতিষ্ঠান হয়, দেখা যাবে তাদের একটা মূলধনের শর্ট পড়েছে, যার কারণে ওই মেশিনটা দিনের মধ্যে দেখা গেল যে 5 ঘন্টা কোনো কাজ ছাড়াই বসে আছে। কিন্তু এটা যদি বৃহদায়তন প্রতিষ্ঠান হতো তাহলে তো মূলধনের কোনো অভাব থাকতো না, তাহলে ওই মেশিনটা যে অলস সময় 5 ঘন্টা বসে আছে ওই সময়েও কোনো না কোনো প্রোডাক্ট উৎপাদন হতো। যদি প্রতিষ্ঠানটা বৃহদায়তন হতো তাহলে অধিক মূলধন নিয়ে ওই 5 ঘন্টাও কিন্তু কাজ করা যাইতো। সো এই জন্য আমরা বলছি যে বেশি পরিমাণ উৎপাদন করে এই ব্যয়টাকে কমানোর সুযোগটা রয়েছে মেইনলি বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে। ওকে, সো এটা ছিল আমাদের মাত্রাজনিত ব্যয় সংকোচন বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা। এখন যদি আমরা এইটার সাথে রিলেটেড আর ওই যে 2টা টপিক বা 3টা টপিক আমরা যদি একটু পড়ি, আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। প্রথমটা কি? পরিবর্তনশীল ব্যয়। যেমন কি এই যে মজুরি, কাঁচামাল, এটা আমরা অলরেডি বলেছি, সংজ্ঞাটা জাস্ট একটু মনে রাখি ক নম্বরের প্রশ্নের জন্য। উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ হ্রাস বৃদ্ধির ফলে যে ব্যয়ের পরিবর্তন হয়, অর্থাৎ আমি কতটুকু উৎপাদন করব সেটার উপর নির্ভর করে আমার পরিবর্তনশীল ব্যয় কত হবে। অর্থাৎ আমি যদি 5000 একক কলম উৎপাদন করি তাহলে 5000 এককের জন্য 5000 একক কাঁচামাল ক্রয় করতে হবে। সো এটা বিক্রয় বা উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে এটাও পরিবর্তন হয়, এই জন্য এটাকে বলছি পরিবর্তনশীল ব্যয়। আর স্থির ব্যয় কি? যেটা বিক্রয় বা উৎপাদনের হ্রাস বৃদ্ধির সাথে পরিবর্তন হয় না, যেমন কর্মচারীর বেতন। তাকে বলা হচ্ছে যে একজন কর্মচারী প্রতিষ্ঠানে কাজ করতেছে, শ্রমিক না কিন্তু কর্মচারী যারা বেতনভুক্ত, তারা সারা মাস প্রতিষ্ঠানে কাজ করবে, মাস শেষে তারা 20,000 বা 30,000 টাকা মাইনে পাবে বা বেতন পাবে। সো এটা হচ্ছে স্থায়ী ব্যয়। আরেকটা ইন্টারেস্টিং ব্যয় হচ্ছে প্রান্তিক ব্যয়। তো আমরা সংজ্ঞাটা আগে দেখি। সংজ্ঞাটা কি বলছে? অতিরিক্ত একটি পণ্য উৎপাদনের ফলে মোট উৎপাদন ব্যয়ে যে অতিরিক্ত খরচ যোগ করতে হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। সো একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। ধরি আমাদের একটা কলম, একটা কলম তৈরি করতে ওভারঅল মোট ব্যয়, একটা কলমের মোট ব্যয় হচ্ছে 5 টাকা। এই 5 টাকাটা কি? একটা কলমের মোট ব্যয়। এখন আমরা যদি একটা কলমের জায়গায় কলম উৎপাদন করি, 2টা কলম উৎপাদন করি, তাহলে আমাদের মোট ব্যয় হচ্ছে 9 টাকা। ওকে, একটা কলমের মোট ব্যয়, ধরেন এর মধ্যে কাঁচামাল আছে, তারপরে হচ্ছে ওই যে স্থায়ী ব্যয়টা, স্থায়ী ব্যয়টা তো আমরা বললাম যে টোটাল 500 টাকা। এখন আমি যদি 500 একক কলম উৎপাদন করি তাহলে একক প্রতি স্থায়ী ব্যয় কত? 1 টাকা। বুঝতে পারছি তো? ওখান থেকে ভাগ হয়ে 1 টাকা আসছে। তাহলে আমার যদি কাঁচামাল হয়, আমি যদি ধরি কাঁচামাল হয় হচ্ছে 4 টাকা, আর স্থায়ী ব্যয় কয় টাকা? 1 টাকা, তাহলে টোটাল মোট ব্যয় কত? 5 টাকা একটা কলম উৎপাদন করতে। এখন আমি যদি 2টা কলম উৎপাদন করি তাহলে আমার কি স্থায়ী ব্যয়, ওই স্থায়ী ব্যয় কমে আসবে। তখন আমি যদি বেশি পরিমাণ উৎপাদন করি তখন দেখা যাবে যে একটা কলমের জন্য আমার 1/2 টাকা স্থায়ী ব্যয় লাগবে। তাহলে 2টা কলমের জন্য কত? 1 টাকা। তার মানে আমার স্থায়ী ব্যয় কিন্তু সেই 1 টাকাই থেকে যাচ্ছে, যার কারণে আমাদের এই ব্যয়টা একটু কমে আসে এবং 2টা কলমের মোট উৎপাদন ব্যয় তখন হবে 9 টাকা। সো একটা কলমের মোট উৎপাদন ব্যয় 5 টাকা, 2টা কলমের মোট উৎপাদন ব্যয় হচ্ছে 9 টাকা। তাহলে এই দুইটাকে যখন আমরা বিয়োগ করব তখন যে 4 টাকা আসবে, এই 4 টাকা অর্থাৎ অতিরিক্ত যে 4 টাকা দেওয়ার ফলে আমাদের আরও একটি কলম আমরা উৎপাদন করতে পারলাম, এই 4 টাকাকে আমরা বলবো প্রান্তিক ব্যয়। ওকে, বুঝতে পেরেছি আশা করি। সো এখন আমরা এই যে মাত্রাজনিত ব্যয় সংকোচন অথবা মিতব্যয়ী মাত্রা, এটা যে পড়লাম এটার সাথে একটা ম্যাথ আমরা দেখব। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথ আসতে পারে। ম্যাথটা মূলত কেমন আসবে? আমাদের কাছে প্রশ্ন করতে পারে যে বিক্রয় মূল্য অথবা উৎপাদন ব্যয় অথবা মুনাফা, ঠিক আছে? সো আমাদের কাছে এই 3 ধরনের প্রশ্ন করতে পারে যে এই যে প্রতিষ্ঠানটা যদি 1000 একক পণ্য উৎপাদন করে তাহলে এর একক প্রতি উৎপাদন ব্যয় কত, এর একক প্রতি মুনাফা কত, বা এর একক প্রতি বিক্রয় মূল্য কত। প্রতিষ্ঠানটা যদি 2000 একক পণ্য উৎপাদন করে তাহলে এর একক প্রতি বিক্রয় মূল্য কত, একক প্রতি উৎপাদন ব্যয় কত, একক প্রতি মুনাফা কত।
ঠিক আছে, বা যদি 3000 একক পণ্য উৎপাদন করে তাহলে একক প্রতি বিক্রয় মূল্য কত, একক প্রতি উৎপাদন ব্যয় কত, বা একক প্রতি মুনাফা কত। ঠিক এই ধরনের প্রশ্ন আপনাদের এইচএসসি পরীক্ষায় আসবে যদি এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসে। তো আমরা একটু পড়ি। শুদ্ধ ইলেকট্রনিক কোম্পানির প্রতিটি এনার্জি সেভিং বাল্ব তৈরি করতে প্রতিটি, তার মানে একটা তৈরি করতে কত টাকা লাগে, কাঁচামাল লাগে হচ্ছে 100 টাকা। একটা তৈরি করতে মজুরি লাগে কত, 40 টাকা। প্রতিষ্ঠানটি মাসিক, এই যে দুইটা দেখলাম, আমরা যদি একটু লিখি তাহলে আমরা এই সাইডে লিখে ফেলি কাঁচামাল। এটা আমি একটু আলাদা করে লিখি। প্রথমে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, পরিবর্তনশীল ব্যয়। এটার আন্ডারে কি কি আসবে, এটার আন্ডারে আসবে হচ্ছে প্রথমে দেখলাম কাঁচামাল কত, 100 টাকা একটার জন্য। মজুরি একটার জন্য কত, 40 টাকা। ওকে, এরপরে মাসিক কারখানার ভাড়া 20,000 টাকা। এই যে 20,000 এটা কি আমার স্থায়ী ব্যয়, যেহেতু এটা ফিক্স থাকে প্রতি মাসে 20,000 টাকা করেই দিতে হবে। অন্যান্য স্থায়ী ব্যয় কত, 20,000। তাহলে আমরা যদি এবার এপাশে আসি, আমাদের স্থায়ী ব্যয় তাহলে কত, স্থায়ী ব্যয় এর আন্ডারে কত কত যাবে, একটা হচ্ছে প্রথমটা কি, প্রথমটা আমাদের কারখানা ভাড়া। কারখানা ভাড়া ফিক্স থাকবে প্রতি বছর প্রতি মাসে 20,000 টাকা, এবং অন্যান্য আরও স্থায়ী খরচ আছে কি, সেগুলো প্রতি মাসে ফিক্স থাকবে 20,000 টাকা। তাহলে আমার টোটাল স্থায়ী ব্যয় কত, 40,000 টাকা। 20 20 40। আর আমার এটা হচ্ছে টোটাল স্থায়ী ব্যয়। আর আমার একক প্রতি পরিবর্তনশীল ব্যয় টোটাল কত, 140 টাকা। কত, 140 টাকা। এখন আমি যদি এবার পড়ি, তাদের উৎপাদিত প্রতিটি বাল্ব বাজারে একক প্রতি বলছে, একক প্রতি তাহলে বিক্রয় মূল্য কত, 160 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য 160 টাকায় তারা বিক্রি করে। এখন সকল সুযোগ সুবিধা ব্যবহার করে তারা মাসিক সর্বোচ্চ 3,500 বাল্ব তৈরি করতে পারে। যদি তারা 2,000টি, 3,000টি এবং 3,500টি বাল্ব তিনটি ভিন্ন মাত্রায় উৎপাদন করে, তাহলে তাদের একক প্রতি ব্যয় ও মুনাফা নির্ণয় করো। তাহলে একক প্রতি বিক্রয় মূল্যটা আমাদের দেওয়া আছে। এখন আমাদেরকে কি করতে হবে, যদি 2,000, যদি 3,000 এবং যদি 3,500 এই বাল্ব তৈরি করে, তাহলে তখন আমাদের উৎপাদন ব্যয় একক প্রতি কত হবে এবং মুনাফা কত হবে। ওকে, তাহলে আমরা যদি পরের পেজে চলে যাই, হ্যাঁ আমরা এখানে এক একটা করে করি। যদি আমাদের একক, আমরা যদি 2,000টি বাল্ব তৈরি করি, তাহলে আমাদের এখানে পরিবর্তনশীল ব্যয় কত ছিল, পরিবর্তনশীল ব্যয় ছিল 140। পরিবর্তনশীল ব্যয় 140। কয়টাতে আমরা তৈরি করতেছি, 2,000টি। ওকে, একটা আসবে। স্থায়ী ব্যয় কত, স্থায়ী ব্যয় তো হচ্ছে ফিক্স থাকবে সবসময়, কত ছিল, 40,000। 40,000। ওকে, তাহলে আমরা এটাকে গুণ করি, 140 কত, 280। 1 2 3, 280। ঠিক আছে, 2,80,000 এবং কত, 40,000। 2,80,000 এবং 40, 3,20,000। সো এইটা আমাদের, এই 3,20,000 আমাদের কি, আমাদের টোটাল উৎপাদন ব্যয়, মোট উৎপাদন ব্যয়। আমরা এবার হচ্ছে একটু যদি ভাগ করি, তাহলে আমাদের, আমরা যদি একটু বের করি, একক প্রতি হচ্ছে কত হবে, একক প্রতি ওপরে কত, 3,20,000। আর আমরা টোটাল কত একক বানাচ্ছি এখন, এই যে 2,000, নিচে কত, 2,000। এই 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 শূন্য এই শূন্য কাটা, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 150 কত, 160, অর্থাৎ 160। এটা আমাদের কি, এই 160টা কি, একক প্রতি উৎপাদন, একক প্রতি উৎপাদন। ওকে, একক প্রতি উৎপাদন। এটা কখন, যখন আমরা 2,000 পিস করতেছি, কত, 160 টাকা। তাহলে এটা হচ্ছে উৎপাদন, উৎপাদন ব্যয়। আর একক প্রতি বিক্রয় মূল্য কত ছিল, সেটাও ছিল 160। তাহলে একক প্রতি মুনাফা যদি আমরা বের করি, তাহলে একক প্রতি বিক্রয় মূল্য 160, একক প্রতি উৎপাদন ব্যয় 160, তাহলে মুনাফা হবে 0।
মুনাফা কত? 0। ওকে, তাহলে আমরা এটা দেখে ফেললাম। এখন এটা যদি 2000 না হয়ে এটা যদি 3000 হয়, আমরা যদি 3000টা বাল্ব উৎপাদন করি, তাহলে দেখেন আমাদের উৎপাদন পরিমাণ কিন্তু বাড়াই দিলাম। তাহলে আমাদের এবার এই যে ব্যয় 160 এটা কমে আসবে। কিভাবে দেখেন, তখন আমাদের পরিবর্তনশীল ব্যয় তখন কত হবে? 140-এর সাথে তখন কত গুণ করব? 2000-এর জায়গায় আমরা 3000 গুণ করব। এবং স্থায়ী যদি 3000 ইউনিট উৎপাদন করি, তাহলে আমার উৎপাদন ব্যয়টা কি কমে আসবে কিনা? আমরা তো বলেছি যে আমরা যদি বেশি পরিমাণে উৎপাদন করি আমাদের উৎপাদন ব্যয় কমে আসবে এবং মুনাফা বৃদ্ধি পাবে। তো আমরা দেখছিলাম যে আমাদের উৎপাদন ব্যয় ছিল 160 টাকা, তো কোনো মুনাফা ছিল না, 0 টাকা ছিল যখন আমরা 2000 ইউনিট উৎপাদন করছিলাম। এখন যদি আমরা 2000-এর জায়গায় 3000 ইউনিট উৎপাদন করি, তাহলে 140-এর সাথে আমার কি গুণ হবে? 3000 গুণ হবে। তখন আমার কি চেঞ্জ হয়ে যাবে? পরিবর্তনশীল ব্যয়টা চেঞ্জ হয়ে যাবে। পরিবর্তনশীল ব্যয় তখন কত হবে? তাহলে আমরা যদি একটু দেখি, 140 ইন্টু 3000, তাহলে কত? 4,20,000। এইটা আমার হয়ে যাবে 4,20,000। এই 4,20,000-এর সাথে আমার আবার এই স্থায়ী ব্যয়টা তো ফিক্স থাকবে, এটা যোগ হবে। তাহলে আমার কত হবে? 4,20,000 এবং 40,000, 4,60,000। এই 4,60,000। আর এখন আমার কত? উৎপাদনের পরিমাণ কত? 3000। তাহলে 4,60,000 ভাগ 3000, তাহলে কত? আমার এটা যদি আমি করি, আমার একক প্রতি উৎপাদন ব্যয় দাঁড়ায় 153.33। তাহলে দেখো তো, আগে একক প্রতি উৎপাদন ব্যয় ছিল কত? 160, এখন কমে সেটা হয়ে গিয়েছে কত? 153.33। তাহলে আমরা দেখতে পাচ্ছি একক প্রতি উৎপাদন ব্যয় কমছে। তাহলে আমাদের মুনাফা কত হবে? মুনাফা তাহলে বিক্রয় মূল্য তো সেম থাকবে 160, এবং আমাদের উৎপাদন ব্যয় কত? 153.33। তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি, তাহলে আমাদের অ্যান্সার আসে কত? 6.67। ওকে, তাহলে আমাদের এখন মুনাফা কত হচ্ছে? 6.67। ওকে, তাহলে আগে মুনাফা ছিল 0 টাকা, এখন মুনাফা হচ্ছে 6.67 টাকা, এবং আগে ব্যয় ছিল 160 টাকা, এখন ব্যয় হচ্ছে 153.33 টাকা। তাহলে আমরা দেখছি যে আমরা যদি উৎপাদনের পরিমাণ 2000 থেকে বৃদ্ধি করে 3000-এ নিয়ে যাই, আমাদের একক প্রতি উৎপাদন ব্যয় কমছে, একক প্রতি মুনাফা বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেমভাবে আমরা যখন 3500 দিয়ে করব, তখন জাস্ট এখানে 3500 বসাবো এবং ভাগ করার সময় 3500 দিয়ে ভাগ করব। তাহলে আমরা দেখতে পাবো যে ওখানে গড় ব্যয়টা আরও কমে এসেছে, মুনাফার পরিমাণটা আরও একটু বেড়েছে। এই 6.67 থেকে বেড়ে আরও একটু বেশি পরিমাণ মুনাফা হবে। ওকে, সো এইটা আমরা মাত্রাজনিত ব্যয় সংকোচন বা মিতব্যয়ী উৎপাদন মাত্রার যে ধারণা, সেটার সাথে জড়িত একটা ম্যাথ দেখলাম। এক্সামে যদি এই চ্যাপ্টার থেকে কোনো ম্যাথ আসে, এই রিলেটেড ম্যাথ আসবে। ওকে, এখন একটু আগে দেখলাম মিতব্যয়ী উৎপাদন মাত্রা, তাহলে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা কোনটা? ঠিক সেমভাবে আমরা একটু দেখি, এই যে আমাদের এটা এক্সিস, এটা একটা এক্সিস, একদম আগেরটার মতো। এখানে হচ্ছে আমাদের গড় ব্যয়, ঠিক আছে, আর নিচে হচ্ছে উৎপাদনের পরিমাণ, উৎপাদন নিচের এক্সিসটা। ওকে, তাহলে এই যে আমাদের ব্যয় কত ছিল? সি, এবং উৎপাদন কত ছিল? কিউ, এই পয়েন্টটা। এখন আমরা যদি কিউ থেকে এই উৎপাদনটা আরেকটু বাড়ায় Q1 করি, তাহলে আমাদের এই যে ব্যয়টা কমে কত আসছিল? C1-এ চলে আসতেছিল, এই যে এইখানে আমাদের চলে আসছিল। এখন যদি আমরা এই Q1 থেকে উৎপাদন যদি আরেকটু বাড়াই, অর্থাৎ এই পাশের কোনো একটা পয়েন্টে যদি আমি উৎপাদন করি, তাহলে এই যে দেখেন আমাদের উৎপাদন ব্যয়টা কিন্তু এই যে এই পর্যন্ত চলে আসছিল C1। পরে আমি যদি উৎপাদনের পরিমাণ Q1 থেকে Q2 নিয়ে যাই, তাহলে ব্যয়টা আবার বৃদ্ধি পেয়ে উপরে উঠে যাবে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পেয়ে এই যে C1-এর উপরে চলে যাচ্ছে আবার। অর্থাৎ দেখতে পাচ্ছি C থেকে C1-এ আসছিল, এবং পরবর্তীতে যখন উৎপাদন Q1 থেকে আরেকটু বৃদ্ধি করছিলাম, তখন কিন্তু আবার C1-এর উপরে এই জায়গাটাতে চলে আসছিল। অর্থাৎ ব্যয় আবার বেড়ে যাচ্ছিল, যার কারণে এই পরবর্তীতে যে ব্যয়টা বেড়ে যাচ্ছে, এই পজিশনটাকে আমরা বলছি অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। ওকে, তো সংজ্ঞা যদি আমরা একটু দেখি, সংজ্ঞাতে কি বলছে। আর এক্সামে আপনাদের যদি কোনো সংজ্ঞা আসে মিতব্যয়ী উৎপাদন মাত্রা, অমিতব্যয়ী উৎপাদন মাত্রা, এখানে যে কথা লেখা আছে এটা লিখলেই এনাফ।
সো উৎপাদন বাড়লে গড় উৎপাদন ব্যয় একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত কমবে, এই যে সেই Q1 পর্যন্ত কমবে। এরপরে আবার যদি আমি উৎপাদন বাড়াই তখন কিন্তু গড় উৎপাদন ব্যয় আবার বৃদ্ধি পাইতে শুরু করবে, এই যে দেখেন বৃদ্ধি পেয়ে আবার উপরে চলে যাচ্ছে। ওকে, সো এইটাকে আমরা বলছি অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। এর সাথে রিলেটেড কিছু জিনিস আমরা দেখি। অমিতব্যয়ী উৎপাদন মাত্রায় গড় ব্যয় বেড়ে যায়, হ্যাঁ এটা আমরা দেখেছি। একক প্রতি গড় ব্যয় বাড়ার সাথে সাথে পণ্যের মূল্য বেড়ে যায়। সো আপনার উৎপাদন ব্যয় যদি বেড়ে যায় তাহলে আপনাকে যদি প্রতিষ্ঠানকে মুনাফা করতে হয় বিক্রয় মূল্য বাড়াতে হবে। অর্থাৎ আগে উৎপাদন ব্যয় ছিল 50 টাকা আর আপনার বিক্রয় মূল্য ছিল 55 টাকা, তাহলে আপনি 5 টাকা মুনাফা করছিলেন। এখন প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 50 থেকে 55-তে, তার মানে আপনি যদি এখন 55 টাকায় সেল করেন আপনার কিন্তু কোনো প্রফিট হবে না। তখন আপনাকে প্রফিট করতে গেলে বিক্রয় মূল্যটাকে 55 থেকে 60-এ নিয়ে যেতে হবে, তখন গিয়ে আপনি 5 টাকা প্রফিট করতে পারবেন। ওকে, মিতব্যয়ী উৎপাদন মাত্রার পরে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা শুরু হয়। সো যেখান থেকে মিতব্যয়ী উৎপাদন মাত্রা শেষ অর্থাৎ Q1, তার পরের পার্টটা হচ্ছে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। অর্থাৎ সর্বনিম্ন ব্যয়ের যে পয়েন্টটা আছে যেটাকে আমরা বলি কাম্য উৎপাদন মাত্রা, সেটা হচ্ছে Q1। Q1-এর এই সাইডে মিতব্যয়ী উৎপাদন মাত্রা, ওই সাইডে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। ওকে, সো এটা আমাদের হয়ে গেল। এখন আমরা এই চ্যাপ্টারের যে 3টা গুরুত্বপূর্ণ টপিক আছে অর্থাৎ ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহদায়তন শিল্প, এই শিল্পগুলোকে আসলে আমরা কিভাবে ডেফিনিশন দিব এবং এটাকে আইডেন্টিফাই করব কিভাবে। সো সবার আগে যদি ক নম্বরের জন্য আসে তাহলে তো এত কিছু লেখার আমার সময় নাই যে উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প কাকে বলে, সেবামূলক শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প কাকে বলে, এত কিছু তো আমরা ক নম্বরে 1 নম্বরের জন্য লিখবো না। সো তখন আমরা কি করব, জাস্ট এই সংজ্ঞাটা লিখব, যে ব্যবসায় সংগঠন স্বল্প মূলধন ও জনবল নিয়ে গঠিত ও পরিচালিত হয় তাকে ক্ষুদ্র শিল্প বলে। যদি এটা খ নম্বরের জন্য প্রশ্ন হয় তখন কিন্তু আমরা সেকেন্ড প্যারার মধ্যে এটা যদি উৎপাদনমুখী শিল্প হয় তাহলে এখানে কতজন শ্রমিক লাগবে, কত টাকা মূলধন লাগবে, যদি সেবামূলক হয় তাহলে কতজন শ্রমিক, কতটুকু মূলধন লাগবে, এইটা তখন আমরা ইনক্লুড করব যদি ক্ষুদ্র শিল্প বলতে কি বোঝায় খ নম্বরের প্রশ্ন হয়। ঠিক আছে, সো এখন আমরা কিভাবে মনে রাখবো। তো নর্মালি আমাদের এই যে সংজ্ঞাটা হয়েছে 2022 সালের শিল্পনীতি অনুযায়ী। যদি আমাদের ক্ষুদ্র শিল্পটা উৎপাদনমুখী হয়, ধরেন কোনো একটা কলম উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ব্রেড উৎপাদনকারী বা যে কোনো পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান, যেটা হচ্ছে বস্তু বা যেটা আমরা দেখতে পাই এই ধরনের জিনিস যে প্রতিষ্ঠানগুলো উৎপাদন করে সেটা হচ্ছে উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান। এটা যদি ক্ষুদ্র শিল্প হয় তাহলে এইখানে স্থায়ী সম্পত্তির মূল্য কত হবে, 10 কোটি টাকা থেকে 15 কোটি টাকা। কিন্তু এর মধ্যে কোনটা কোনটা থাকবে না, ভূমি এবং দালান কোঠা বাদে অন্য যত স্থায়ী সম্পত্তি আছে তার মূল্য 10 কোটি থেকে 15 কোটি হবে। এবং এখানে শ্রমিকের সংখ্যা কত নিয়োজিত থাকবে, 26 থেকে 100 জন। ঠিক তেমনি এইটা যদি সেবামূলক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়, অর্থাৎ যাদের কাজ হচ্ছে উৎপাদন করা না, যাদের কাজ হচ্ছে সেবা দেওয়া বা বাণিজ্য করা, তাদের ক্ষেত্রে এই যে আমাদের শ্রমিকের সংখ্যা হবে 16 থেকে 50 আর এই স্থায়ী সম্পত্তির মূল্য হবে 10 কোটি থেকে 2 কোটি, 10 লক্ষ থেকে 2 কোটি। অর্থাৎ আমাদের এইটা যদি ক্ষুদ্র শিল্প হয় তাহলে আমরা 10 লক্ষ থেকে শুরু করব এবং শেষ হবে 2 কোটিতে গিয়ে। এই প্রথমটা একটু মনে রাখি, এর পরে যেগুলো আছে সেগুলো ঠিক এখানে এটা যেখানে শেষ হয়েছে তারপর থেকে শুরু হবে। তাহলে আমরা কি দেখলাম, যদি ক্ষুদ্র শিল্পের কথা বলে এবং ক্ষুদ্র শিল্পের উৎপাদনমুখী শিল্পের কথা বলে তাহলে 10 কোটি থেকে 15 কোটি এবং 26 থেকে 100 জন। আর যদি এটা সেবামূলক ক্ষুদ্র শিল্প বলে তাহলে 10 লক্ষ থেকে 2 কোটি এবং শ্রমিক সংখ্যা 16 থেকে 50 জন। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসলাম মাঝারি শিল্পে। সো মাঝারি শিল্পে ঠিক তেমনভাবেই যদি ক নম্বরের জন্য প্রশ্ন আসে আমাদের এত কিছু লেখার দরকার নেই। কি লিখব, যে ব্যবসা ব্যক্তিগত অথবা অংশীদার ভিত্তিক, দেখেন নতুন একটা টার্ম যুক্ত করেছি, অর্থাৎ ক্ষুদ্র শিল্পে নর্মালি অংশীদার থাকে না, মাঝারি শিল্পে অংশীদার আসে, কম পুঁজি অর্থাৎ সর্বোচ্চ 50 কোটি টাকা এবং স্বল্প শ্রম বিনিয়োগের মাধ্যমে গঠিত এবং পরিচালিত হয় তাকে মাঝারি শিল্প বলে। অর্থাৎ আমরা এখানে ক্ষুদ্র শিল্প থেকে সংজ্ঞাটাকে আরেকটু ইমপ্রুভ করেছি, অংশীদার ভিত্তিক লিখেছি এবং সর্বোচ্চ 50 কোটি, এইটুকু লিখে আমরা ক নম্বরে অ্যান্সার করব।
সেমভাবে যদি খ নম্বরের প্রশ্ন আসে তখন আমরা এই দুইটা পার্ট উল্লেখ করব, যে উৎপাদনমুখী হলে কি হবে, সেবামূলক হলে কি হবে। সো আমরা যদি একটু দেখি, সব কিছুর সংজ্ঞাটাই হয়েছে 2022 সালের শিল্পনীতি অনুযায়ী। তো এখানে আমাদের শেষ হয়েছিল কততে, যদি ক্ষুদ্র শিল্প হয় এবং উৎপাদনমুখী হয় তাহলে 15 কোটি, 10 থেকে 15 কোটি, এবং সেমভাবে যদি মাঝারি শিল্প হয় এবং সেটা যদি উৎপাদনমুখী হয় তাহলে এটা যেখানে শেষ হয়েছিল 15 কোটি সেখান থেকে শুরু হবে, তাহলে এটা 15 থেকে 50 কোটি। আর এখানে শ্রমিক সংখ্যা শেষ হয়েছিল কত, 100-তে, এটা শুরু হবে, এটা একটু ডিফারেন্ট, এটা শুরু হবে 121 থেকে 300 জন। ওকে, তাহলে ক্ষুদ্র শিল্পে উৎপাদনমুখী হইলে 10 কোটি থেকে 15 কোটি, মাঝারি শিল্পের উৎপাদনমুখী হইলে 15 কোটি থেকে 50 কোটি, এটা মিল আছে। আর ক্ষুদ্র শিল্পের শ্রমিক সংখ্যা 26 থেকে 100 জন যদি উৎপাদনমুখী হয়, আর যদি মাঝারি শিল্পের উৎপাদনমুখী হয় তাহলে 121 থেকে 300 জন। ঠিক সেমভাবে যদি এটা সেবামূলক প্রতিষ্ঠান হয় তাহলে এর স্থায়ী সম্পত্তির মূল্য হবে 10 লক্ষ থেকে 2 কোটি টাকা, কখন, যদি ক্ষুদ্র শিল্পের সেবামূলক হয়। আর যদি মাঝারি শিল্পের সেবামূলক হয় তাহলে ঠিক এটা যেখানে শেষ হয়েছিল 2 কোটি, এটা শুরু হবে 2 কোটি দিয়ে, শেষ হবে 30 কোটি দিয়ে। আর এটা শেষ, এই শ্রমিক সংখ্যা শেষ হয়েছিল 50 জনে, মাঝারি শিল্পে ঠিক 51 থেকে শুরু হবে, অর্থাৎ 51 থেকে 120। তাহলে আমরা যে দুইটা দেখলাম, ক্ষুদ্র শিল্প এবং মাঝারি শিল্প, এই দুইটারই প্রত্যেকটা শিল্প দুইটা টার্মে ভাগ করছি, উৎপাদনমুখী, সেবামূলক। ক্ষুদ্র শিল্পের উৎপাদনমুখী, ক্ষুদ্র শিল্পের সেবামূলক। মাঝারি শিল্পের উৎপাদনমুখী, মাঝারি শিল্পের সেবামূলক। ওকে, আচ্ছা, এখন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্বটা আমরা দেখব। সো তিনটা পার্টির গুরুত্ব দেখব, তিনটা পার্টির দৃষ্টিকোণ থেকে। একটা হচ্ছে যে ব্যবসা প্রতিষ্ঠানটা মূলত গড়ে উঠতেছে তাদের দিক থেকে গুরুত্বটা কি, আমরা যারা পণ্য ক্রয় করি গ্রাহক আছি তাদের গুরুত্বটা কি, এবং ওভারঅল বাংলাদেশের প্রেক্ষাপটে, সরকারের প্রেক্ষাপটে, অথবা বাংলাদেশের জনগণের প্রেক্ষাপটে আর্থসামাজিক উন্নয়নে ঠিক কতটুকু ভূমিকা রাখছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। তো ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে কি গুরুত্ব বহন করে, যে প্রতিষ্ঠানগুলো সীমিত মূলধন নিয়ে গঠিত হয়, অথবা যেখানে গোপনীয়তা রক্ষা করতে হয়, দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং আইন অবস্থানগত সুবিধা গ্রহণ করা যায়, সেগুলোর ক্ষেত্রে মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলাটাই ভালো। কারণ ক্ষুদ্র ও মাঝারি শিল্প নর্মালি এক মালিকানা অথবা অংশীদারিত্ব, এই দুইটার ভিত্তিতে গঠিত হয়, অর্থাৎ এখানে কোনো কোম্পানি সংগঠন হয় না, যার কারণে মূলধনটা কম থাকে। আর যেহেতু মালিক সংখ্যা কম থাকে, সীমিত মূলধন থাকবে, কিন্তু মালিক যেহেতু কম, ডিসকাশন করে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। আর মালিক যেহেতু কম, ব্যবসার যে ইনার যে তথ্যগুলো আছে বা ইনফরমেশনগুলো আছে সেগুলো কারোর সাথে শেয়ার করতে হয় না, গোপনীয়তা রক্ষা করা যায় এবং যে কোনো জায়গায় গড়ে তোলা যায়। এই জন্য বলছে অবস্থানগত সুবিধা। এখন যদি গ্রাহকদের দৃষ্টিকোণ থেকে বলি, নিয়মিত পণ্য সরবরাহ, জীবনযাত্রার মান উন্নয়ন, গ্রাহকের সাথে সুসম্পর্ক, এই পার্টটা ইম্পর্টেন্ট। ক্ষুদ্র ও মাঝারি শিল্প গ্রাহকের কাছাকাছি থাকে, গ্রাহকের কাছাকাছি। দেখবেন বাংলাদেশে যত বড় বড় প্রতিষ্ঠান আছে, ইউনিলিভার, ম্যারিকো, এদের কারখানাগুলো মূলত ঢাকা কেন্দ্রিক, বা ঢাকার যে শিল্প এলাকা আছে সেটা কেন্দ্রিক, সেটা কিন্তু ওই বিভিন্ন অঞ্চল থেকে খুব দূরে। কিন্তু যে কোনো ক্ষুদ্র প্রতিষ্ঠানের কথা চিন্তা করেন, যেগুলো হচ্ছে বাসার পাশে খুব সুন্দর মতো কম মূলধন দিয়ে গড়ে তোলা যায়, এগুলোর কথা যদি চিন্তা করেন তাহলে দেখবেন ওইগুলো গ্রাহক যারা আছে, গ্রাম অঞ্চলে যারা ক্রয় বিক্রয় করে, তাদের পাশেই ওগুলো উৎপাদন হচ্ছে। এই জন্য বলছি, যখন পাশেই উৎপাদন হবে তখন যারা উৎপাদন করছে এবং যারা ক্রয় করছে তাদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি হবে, কারণ তাদের মধ্যে দেখা দেখি বা নিজেদের মধ্যে কথা বলে বা পণ্য সম্পর্কে ধারণা নিয়ে তারপরে পণ্য ক্রয় বিক্রয় হবে। ওকে, এরপর হচ্ছে পণ্যের মূল্য। সো গ্রাহকের কাছাকাছি থাকে বলে কি হয়, যে এই ট্রান্সপোর্টেশনের যে খরচটা সেটা বেঁচে যায়। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে মাথাপিছু আয় বেড়ে যাওয়া, জাতীয় আয় বেড়ে যাওয়া, কর্মসংস্থান এবং প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার। যেহেতু ক্ষুদ্র মাঝারি শিল্প নতুন করে একটা প্রতিষ্ঠান গড়ে তুলছে, তাহলে আয় বাড়বে। আয় বাড়লে কী হবে, দেশের আয়ও বাড়বে এবং দেশের যে সম্পদগুলো আছে, প্রাকৃতিক সম্পদ যেগুলো ব্যবহার করা হচ্ছে না, সেগুলোরও কাম্য ব্যবহার হবে। সো এইগুলো ছিল মূলত ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব। এখন আমরা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ধরনটা দেখব।
আসলে কোন ধরনের প্রতিষ্ঠানগুলো এই ভিত্তিতে গড়ে ওঠে? নর্মালি যে প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে বা বিভিন্ন ধরনের সেবা প্রদান করে, অথবা যারা পাইকারি সেবা দেয় বা খুচরা সেবা, দেখবেন বিভিন্ন ফড়িয়া, এজেন্ট, যারা পাইকারি ব্যবসা করে, বা আমরা খুব সহজ ভাষায় বলতে গেলে যারা দালালি করে খায়, এই যে দালালরা, এদেরকে বলা হয় পাইকার। সো এই পাইকার যে ব্যবসাটা বা ডিলার, এটা মূলত ক্ষুদ্র ও মাঝারি ভিত্তিতে হয়। আর খুচরা ব্যবসা আমরা নর্মালি যে স্বপ্ন, আগোরা, মিনাবাজার, এই যে প্রতিষ্ঠানগুলো দেখি, এই প্রতিষ্ঠানগুলো মূলত এই খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। দেখবেন যে আপনি কি করি, স্বপ্ন থেকে পণ্য কিনি, আগোরা থেকে পণ্য কিনি। সো এইটাও এই ক্ষুদ্র বা মাঝারি শিল্পের ভিত্তিতে গড়ে ওঠে। আরেকটা কি, নির্মাণ ব্যবসা প্রতিষ্ঠান। দেখবেন যে কনস্ট্রাকশন যে কাজগুলো হয়, যে ব্রিজ তৈরি বা হচ্ছে ছোটোখাটো ব্রিজ তৈরি বা ছোটোখাটো বিল্ডিং তৈরি, এই ধরনের কাজগুলো এই ক্ষুদ্র ও মাঝারি ভিত্তিতে হয়। সো এইগুলো আমরা দেখলাম ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ধরন। এখন সুবিধাটা কি দেখি একটু। একটা জিনিস মনে রাখবেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অসুবিধা যেগুলো, সেগুলোই হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠানের সুবিধা। আর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুবিধা যেগুলো, এগুলো হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠানের অসুবিধা। তো একটা পড়লে আরেকটা পড়া হয়ে যাবে। সহজ পরিচালনা, যেহেতু খুব ছোট পরিসরে থাকে, এই জন্য পরিচালনা করতে সহজ হয়। মূলধন কম থাকবে। ব্যক্তিগত তত্ত্বাবধান, যেহেতু মালিক একজন অথবা 2 থেকে 20 জন, যেহেতু অংশীদারের কথা বলা হচ্ছে, অংশীদারি ব্যবসায়ের সদস্য সংখ্যা 2 থেকে 20 জন। সো নিজেরা খুব সহজেই দেখাশোনা করতে পারবে, এবং ব্যবসাটা যেহেতু ছোট, সহজেই গড়ে তোলা যাবে। এক্ষেত্রে ওই যে কোম্পানি আইনের মতো কোনো ধরনের নিবন্ধন করা লাগে না। ওকে, দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে, মালিক কম যেহেতু। গোপনীয়তা রক্ষা করা যাবে, অবস্থান, কর্মসংস্থান এবং বিলোপ সাধন। এই পার্টটা একটু দেখি। যেহেতু কোম্পানিতে মালিক অথবা হয় একজন, আর না হলে 2 থেকে 20 জন, এই জন্য মালিকের যদি ইচ্ছা হয় যে এখন এই প্রতিষ্ঠানটা আমি আর চালাবো না, আমার আর ভালো লাগছে না, বা আমি অন্য কোনো ব্যবসা করব, সাথে সাথে এই প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করে দেয় মালিক। এই জন্য এখানে অনিশ্চয়তা থাকে যে কোনো সময় বিলোপ সাধন হতে পারে। কিন্তু এটা যদি বৃহদায়তন প্রতিষ্ঠান হয়, তাহলে সেক্ষেত্রে ওটা শেয়ারের ভিত্তিতে বা কোম্পানি আইন অনুযায়ী গঠিত হয়, যেটা চিরস্থায়ী হয়। এবং চিরস্থায়ী হওয়ার কারণে মালিক চেঞ্জ হয়, শেয়ারের মালিক চেঞ্জ হবে, কিন্তু আলটিমেটলি প্রতিষ্ঠানটা বছরের পর বছর টিকে থাকবে। ওকে, এবার অসুবিধা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অসুবিধাটা হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠানের যে সুবিধাগুলো, অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অসুবিধার কারণেই কিন্তু বৃহদায়তন প্রতিষ্ঠান গঠিত হয়েছে। সো এই অসুবিধাগুলো কি? মূলধন কম, ব্যবস্থাপনার অভাব, কারণ এখানে মালিকরাই মূলত ব্যবস্থাপনার কাজ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে, নতুন করে ব্যবস্থাপক হায়ার করা হয় না। সমন্বয়ের অভাব, সরকারি সহায়তা পাওয়া যায় না। বড় বড় প্রতিষ্ঠানগুলো যেহেতু বেশি বেশি কর প্রদান করে, বড় প্রতিষ্ঠানগুলো কি করে, বেশি বেশি কর প্রদান করে সরকারকে, এই জন্য সরকারও এদেরকে সহযোগিতা করে। অসম প্রতিযোগিতা, এইগুলো মূলত বৃহৎ যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে প্রতিযোগিতায় খুব বেশি টিকে থাকতে পারে না। বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো ইকোনমিক অফ স্কেল পায়, অর্থাৎ বেশি পরিমাণে উৎপাদন করলে ব্যয় কমে। সো এই সুবিধা কিন্তু তারা পায়। পূর্বানুমানের সমস্যা, এরা মূলত খুব বেশি গবেষণার সুযোগ পায় না, প্রশিক্ষণ পায় না, আধুনিক প্রযুক্তি কেনার মতো এনাফ মূলধন এদের কাছে থাকে না, বৈচিত্র্যময় পণ্য তৈরি করতে পারে না। ওই যে বললাম, তাদের কাছে মূলধন কম থাকে, এই জন্য তারা নর্মালি 1 বা 2 ধরনের পণ্যই উৎপাদন করে। একসাথে 10, 20 বা 100 ধরনের পণ্য তারা উৎপাদন করতে পারে না। স্থায়িত্বের অভাব, ওই যে বিলোপ সাধন হয়। ওকে, এটা ছিল ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অসুবিধা। এখন আমরা বৃহদায়তন শিল্পে চলে যাই। সো নর্মালি ক নম্বরের প্রশ্নের জন্য যদি সংজ্ঞা আসে, এভাবে লিখব: যেসব ব্যবসা প্রতিষ্ঠান বড় পুঁজি, ব্যাপক জনশক্তি, বড় কারিগরি ও প্রযুক্তিগত সামর্থ্য প্রভৃতির সমন্বয় থাকে, তাকে বৃহদায়তন প্রতিষ্ঠান বলে। এবং এটা হচ্ছে ক নম্বরের জন্য। খ নম্বর আসলে তখন এই নিচের 2টা পার্ট আমরা অ্যাড করব। এখন আমরা একটু দেখি শিল্প উন্নতি অনুযায়ী। এইখানে স্থায়ী সম্পত্তি কত হবে? মাঝারি শিল্প শেষ হয়েছিল কততে? এই যে 50 কোটিতে। তাহলে আমাদের বৃহদায়তন প্রতিষ্ঠান কি হবে? 50 কোটি টাকার বেশি।
স্থায়ী সম্পত্তির মূল্য। আর মাঝারি শিল্পের শ্রমিক সংখ্যা যদি এটা উৎপাদনমুখী হয় শেষ হয়েছিল কততে 300, তাহলে এটা হবে 300 জনের বেশি। কিন্তু এই প্রতিষ্ঠানটা যদি শ্রম ঘন প্রতিষ্ঠান হয় অথবা কোনো পোশাক শিল্প প্রস্তুতকারী প্রতিষ্ঠান হয়, সেই ক্ষেত্রে মূলধনের কথা যদি আমরা ফিক্সড রাখি যে 50 কোটির বেশি হবে, কিন্তু শ্রমিক সংখ্যা আমরা চাইলে 300 থেকে 1000 পর্যন্ত আমরা নিতে পারবো। তাহলে শ্রম ঘন শিল্প হলে 1000 জন শ্রমিক পর্যন্ত আমরা এটা নিতে পারবো। ওকে, ঠিক তেমনভাবেই আমাদের যদি এটা বাণিজ্যিক বা সেবামূলক প্রতিষ্ঠান হয়, তাহলে শ্রমিক সংখ্যা মাঝারি শিল্পে শেষ হয়েছিল কত, সেবামূলকে 120-এ, তাহলে এটা কত হবে, 120-এর বেশি হবে। আর মাঝারি শিল্পে মূলধন শেষ হয়েছিল 300 কোটিতে, এই জন্য এটা 300 কোটির বেশি। তাহলে বৃহদায়তন শিল্পে যদি উৎপাদনমুখী হয় মূলধন হচ্ছে 50 কোটির বেশি, সেবামূলক হইলে 30 কোটির বেশি। এবং উৎপাদনমুখী যদি হয় বৃহদায়তন শিল্প, শ্রমিক সংখ্যা হচ্ছে 300-এর বেশি, আর যদি সেবামূলক হয় শ্রমিক সংখ্যা হচ্ছে 120-এর বেশি। ওকে, আর যদি শ্রম ঘন হয় তাহলে সেক্ষেত্রে 1000 জন শ্রমিক নেওয়া যেতে পারে। ওকে, এটা ছিল বৃহদায়তন শিল্প। এখন বৃহদায়তন শিল্পেরও সেমভাবে ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে, গ্রাহকের দৃষ্টিকোণ থেকে এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব রয়েছে। গ্রাহকের দৃষ্টিকোণ থেকে কি, ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে ব্যবসারা মূলত আধুনিক প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পাবে, অনেক মালিক হওয়াতে মূলধন বেশি পাবে, পর্যাপ্ত মুনাফা অর্জন করতে পারবে, কারণ বেশি মূলধন দিয়ে বেশি পণ্য উৎপাদন করে বিক্রি বেশি হবে, মুনাফা বেশি হবে। সম্পদের যথাযথ ব্যবহার এবং দক্ষ ব্যবস্থাপনার সুযোগ পাবে, কারণ এখানে পৃথক ব্যবস্থাপক নিয়োগ করা হয়, পৃথক ব্যবস্থাপক। ওকে, আর গ্রাহকের দৃষ্টিকোণ থেকে সেম থাকবে, জীবনযাত্রার মান উন্নয়ন, ক্রেতা সন্তুষ্টি, মানসম্মত পণ্য প্রাপ্তি। আর যদি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি, মাঝারি শিল্পেও কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছিল, কিন্তু বৃহদায়তন শিল্পে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে, কারণ এখানে মূলধন বেশি, এখানে আওতাটাও অনেক বেশি, জাতীয় আয় বেড়ে যাবে, রপ্তানি আয় বেড়ে যাবে। নর্মালি ক্ষুদ্র বা মাঝারি শিল্পগুলো বাইরের দিকে রপ্তানি করার সুযোগ কম থাকে, সেক্ষেত্রে বৃহদায়তনে এই রপ্তানির সুযোগ বেশি থাকে, যার কারণে অর্থনীতিতে কিন্তু রপ্তানি থেকে যে আয়টা আছে সেটাও আমরা এই বৃহদায়তন শিল্পের মাধ্যমে পাবো। ওকে, সো সেমভাবে এর সুবিধাগুলো কি কি, যেটা ছিল ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অসুবিধা, এটা হচ্ছে এই বৃহদায়তনের সুবিধা। যেহেতু ওখানে ছিল মূলধন কি কম মূলধন বা সীমিত মূলধন, এখানে পর্যাপ্ত মূলধন। শ্রম বিভাগের সুবিধা, সো শ্রম বিভাগটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়েছি যে যোগ্যতা ও দক্ষতা, যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী শ্রমিকদের কাজকে ভাগ করা। সো এইটা যেহেতু অনেক পরিমাণে শ্রমিক থাকে, এই জন্য বৃহদায়তন প্রতিষ্ঠানে কাজের দক্ষতা বা যোগ্যতা অনুযায়ী শ্রমিকদেরকে বিভিন্ন কাজে ভাগ করে দেওয়া যেতে পারে। যেহেতু অনেক পরিমাণে মূলধন থাকে, প্রশিক্ষণ দেওয়া হয়, আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাওয়া যায়, গবেষণা উন্নয়নের সুযোগ থাকে, কর্মসংস্থানের, ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি। অনেক সময় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পণ্যটা তৈরি করতে গিয়ে অনেক বেশি কস্ট পড়ে যায়, কারণ কম পরিমাণে পণ্য তৈরি করা হয়। কিন্তু বৃহদায়তন প্রতিষ্ঠান ইকোনমিক অফ স্কেল এর মাধ্যমে যখন বেশি বেশি পরিমাণ পণ্য উৎপাদন করে, পণ্যের উৎপাদন ব্যয়টা কমে আসে, যার কারণে কম এবং ন্যায্য মূল্যে পণ্য পাওয়া যায়। আকর্ষণীয় বিনিয়োগের ক্ষেত্র, এই যে বললাম শেয়ার অথবা বন্ডে ইনভেস্ট করে মানুষ, এবং এই শেয়ার এবং বন্ড থেকেই মূলত বৃহদায়তন প্রতিষ্ঠানগুলো ফান্ড পায়, সরকারি সহায়তা পায়। এই যে আমরা বলছিলাম কিন্তু ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কোনো ধরনের সরকারি সহায়তা আসে না তেমন একটা, কিন্তু বৃহদায়তনে আসে। এর অসুবিধাগুলো কি কি, সেটা হচ্ছে আমার ক্ষুদ্র শিল্পের যে সুবিধাগুলো ছিল মোস্টলি সেগুলাই। দেখেন আইনগত জটিলতা, ক্ষুদ্র শিল্প কিন্তু আইনগত জটিলতা নাই, কারণ ওইটা খুব সহজে গঠন করা যায়। ব্যবস্থাপনা ও পরিচালনার জটিলতা, এখানে ব্যবস্থাপনা আলাদাভাবে নিয়োগ দেওয়া হয়, পরিচালক আলাদাভাবে নিয়োগ দেওয়া হয়, তারা তাদের মতো করে কাজ করে। প্রতিষ্ঠানের মালিক যারা আছে, শেয়ার হোল্ডার, তাদের থেকে খুব বেশি কথা তারা শুনে না, নিজেদের মতো পরিচালনা করে। দ্রুত সিদ্ধান্ত ও বাস্তবায়নের সমস্যা, যেহেতু অনেক মালিক, আমাদেরকে এজিএম ডাকতে হয়, অ্যানুয়াল জেনারেল মিটিং, সেই মিটিংয়ে সকল শেয়ার হোল্ডাররা থাকে, পরিচালকরা থাকে, ব্যবস্থাপকরা থাকে, তারা সবাই মিলে একটা মিটিং করে সিদ্ধান্ত নিতে ব্যাপক সময় লেগে যায়। বেশি ঝুঁকিপূর্ণ সুসম্পর্কের অভাব, যেহেতু এখানে মালিকরা মূলত
শেয়ার কিনেই হারিয়ে যায়। সো মালিকদের সাথে যারা পণ্য কিনছে তাদের সাথে কোনো দেখা সাক্ষাৎই হয় না, যার কারণে সম্পর্ক গড়ে ওঠার কোনো সুযোগই নাই। অভিজ্ঞ শ্রমিকের অভাব, গোপনীয়তার অভাব, আত্মীয়করণ ও স্বজনপ্রীতি, অনমনীয়তা, গ্রাহকদের সাথে সম্পর্কের অভাব। সো এখানে যদি আমরা একটু বলি আত্মীয়করণ, যেহেতু প্রতিষ্ঠানটা অনেক বড়, অনেক সময় দেখা যায় যে শ্রমিকরাই তাদের নিজেদের, শ্রমিক বা ম্যানেজাররা নিজেদের যে পরিচিত মানুষজন আছে তাদেরকেই প্রতিষ্ঠানে ইনক্লুড করে। ওকে, সো এইগুলো ছিল আমাদের বৃহদায়তন শিল্পের অসুবিধা। এখন আজকের দিনের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা আমরা দেখব, সেটা হচ্ছে উৎপাদনের কাম্যমাত্রা। স্টার দিয়ে দিচ্ছি অনেকগুলা। সো এটা মূলত কি, আমরা সেই চিত্রে ফিরে যাই, দেখেন অন্য কালার নেই, সেই চিত্রে ফিরে যাই। সো আমরা বরাবরের মতোই বলছিলাম এটা হচ্ছে আমাদের একক প্রতি গড় ব্যয়, এই এক্সিস, আর এই এক্সিসে আমাদের কি আছে, উৎপাদনের পরিমাণ। ওকে, এখন দেখেন আমাদের যখন আমরা এই C2 এই জায়গায় যখন আমরা উৎপাদন করছিলাম তখন আমাদের, সরি C2 না, আমরা যখন Q পরিমাণ উৎপাদন করছিলাম তখন আমাদের ব্যয় হচ্ছিল C2। এখন আমরা উৎপাদনের পরিমাণ বাড়ায় যখন Q1 উৎপাদন করছি তখন আমাদের ব্যয়টা কমে কোথায় আসছে, সিতে আসছে। তাহলে আমাদের এই পয়েন্টে, সো এই যে পয়েন্টটা, এরপরে আবার আমরা যদি উৎপাদনের পরিমাণ Q1 থেকে Q2-তে নিয়ে যাই তাহলে দেখেন তো আমাদের ঠিক ব্যয়টা আবার এই পর্যায়ে যাচ্ছে, C1। অর্থাৎ প্রথমে C2 ছিল গড় ব্যয়, এটা কমে C1-এ আসছে, C1 থেকে আবার কমে সিতে আসছে, সি থেকে আবার C1-এ বেড়ে যাচ্ছে যদি আমরা Q1 থেকে Q2-তে যাই। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে উৎপাদনের যে পরিমাণটা সেটাই Q1 পরিমাণ যখন হচ্ছে তখন গিয়ে আমাদের ব্যয়টা একদম সবচেয়ে কম হচ্ছে। এর কম যদি উৎপাদন করি তাহলে ব্যয়টা হচ্ছে সর্বনিম্ন হচ্ছে না, আবার এর বেশি যদি উৎপাদন করি তাহলেও আমাদের ব্যয়টা সর্বনিম্ন হচ্ছে না। আর একদম ফিক্স Q1 যখন আমরা উৎপাদন করছি Q1 পরিমাণ, তখন আমাদের এই সি পরিমাণ একক ব্যয় হচ্ছে, গড় ব্যয়টা সি পরিমাণ হচ্ছে। এর বেশি করলে ব্যয় বেড়ে যাচ্ছে, এর কম করলেও ব্যয় বেড়ে যাচ্ছে। তার মানে এই Q1টা এমন একটা পজিশন যে পজিশনে উৎপাদন করলে প্রতিষ্ঠানের গড় ব্যয়টা সর্বনিম্ন হয় এবং মুনাফাটা সর্বোচ্চ হয়। সো এই Q1 উৎপাদনের এই Q1 পরিমাণকেই আমরা বলছি কাম্য উৎপাদন মাত্রা। Q1-এর এই পাশেরটুকু অর্থাৎ এই পার্টটুকু হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা, Q1-এর এই পরেরটুকু হচ্ছে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। কেন মিতব্যয়ী? এই পাশের পার্টটুকুতে উৎপাদন বাড়লে ব্যয় কমতেছে কিন্তু একদম সর্বনিম্নতে যাচ্ছে না যতক্ষণ না Q1 হচ্ছে, আর Q1-এর ওই পাশে কি হচ্ছে, উৎপাদন বাড়াইলে তখন আবার ব্যয়টা বাড়তেছে, তার মানে ওটা অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। মিতব্যয়ী এবং অমিতব্যয়ীর উৎপাদন মাত্রা যেখান থেকে শুরু হয় সেই পয়েন্টটা হচ্ছে কাম্য উৎপাদন মাত্রা, যেটা হচ্ছে আমাদের এই টপিক। তাহলে আমাদের সংজ্ঞা কি বলছে, ওই স্তরকে বোঝায় যেখানে সর্বনিম্ন ব্যয় তো কমে, মিতব্যয়ী উৎপাদন মাত্রায় ব্যয়টা কমতেছে, কমতে 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 এক পর্যায়ে গিয়ে সবচেয়ে কম ব্যয়ে পৌঁছাবে, সেইটাই হচ্ছে আমাদের কাম্য উৎপাদন মাত্রা। ওকে, সো যেখানে উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয় এই মাত্রা নির্ধারণের ক্ষেত্রে স্বল্প এবং দীর্ঘমেয়াদী খরচ বিবেচনায় আনতে হয়। ওকে, সো এখন এইটার সাথে কিছু টপিক আমরা দেখি। এক্ষেত্রে প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ সর্বোচ্চ হয়, অর্থাৎ এই Q1-এর পরে আর উৎপাদন করা সম্ভব না, করলে ব্যয় বেড়ে যাবে। এই ক্ষেত্রে প্রতিষ্ঠানের মুনাফার পরিমাণও সর্বোচ্চ হয়, যেহেতু এই পয়েন্টে ব্যয় সবচেয়ে কম হয়, এই পয়েন্টে মুনাফা সবচেয়ে বেশি হবে। এই পয়েন্টের আগেও হবে না, পরেও হবে না। কাম্য উৎপাদন মাত্রায় একক প্রতি গড় উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয়, মুনাফা যেহেতু সর্বোচ্চ হয় ব্যয় সর্বনিম্ন হবে। কাম্য উৎপাদন মাত্রার ক্ষেত্রে স্বল্প এবং দীর্ঘমেয়াদী খরচ বিবেচনায় করা হয়, অর্থাৎ আমরা এটা যখন সেট করব তখন স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুই ধরনের পরিকল্পনাই আমাদেরকে হাতে নিতে হবে। ওকে, সো এর মধ্য দিয়ে মূলত আমরা টপিকগুলো শেষ করলাম, অর্থাৎ আমাদের যে টপিকগুলো ছিল এই অধ্যায়ে, অতি ক্ষুদ্র উৎপাদন মাত্রা, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, তারপরে বৃহদায়তন শিল্প এবং কাম্য উৎপাদন মাত্রা, এই যে চারটা টপিক আমরা দেখলাম। এরপরে এই অধ্যায় থেকে
খ নম্বরের জন্য কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা জাস্ট একটু দেখব। মাত্রাজনিত ব্যয় সংকোচনের ধারণা বা মিতব্যয়ী মাত্রার ধারণাটি ব্যাখ্যা করো। অর্থাৎ প্রথমে যেটা দেখছিলাম এই যে আমাদের সেই এই পার্টটা, ওকে। সো এই পার্টের মধ্যে এই যে এইটুকু ছিল আমাদের কি, এটুকু ছিল আমাদের সেই মিতব্যয়ী উৎপাদন মাত্রা। সো আমরা যখনই করব তখন হচ্ছে শুরুতে যেহেতু আমাদের একটা টার্ম আছে, আমরা সবসময় বলার চেষ্টা করি খ নম্বরে যদি কোনো টার্ম থাকে বা যদি কোনো প্রশ্ন করে সেই প্রশ্নটা প্রথম প্যারার মধ্যে দিব। তো প্রথমেই বলছে মাত্রাজনিত ব্যয় সংকোচন কি, এই যে উৎপাদনের মাত্রা বেশি হয় ব্যবহৃত কাঁচামাল এবং অন্যান্য উৎপাদনের তুলনায় একক প্রতি উৎপাদন ব্যয় কমাই হলো মাত্রাজনিত ব্যয় সংকোচন। এবার এটাকে আমরা ব্যাখ্যা করব কিভাবে, আমরা গ্রাফটাকে এখানে দিব, গ্রাফ দিয়ে গ্রাফটার ব্যাখ্যা করব যে আমাদের এই কিউ থেকে যখন কিউ ওয়ানে আমরা উৎপাদন বাড়াচ্ছি তখন আমাদের উৎপাদন ব্যয়টা সি থেকে সি ওয়ানে কমে আসতেছে, ঠিক আছে। সো এটা আমরা একটু ডিটেলসে ব্যাখ্যা করব, তাহলে আমাদের খ নম্বরের জন্য 2 এ 2 আমরা পেয়ে যাব, ওকে। এরপরে পরিবর্তনশীল খরচ বলতে কি বোঝায়, যেহেতু একটা টার্ম আছে পরিবর্তনশীল ব্যয়ের আমরা সংজ্ঞা পড়েছি, সেটা আগে দিব। একক প্রতি উৎপাদনের সাথে যে ব্যয় সমান হারে বেড়ে যায়, অর্থাৎ কাঁচামাল যদি একটা কাঁচামালের দাম যদি 5 টাকা হয় তাহলে আমি যদি 5টা কাঁচামাল কিনি আমার কিন্তু কাঁচামালের ব্যয় হয়ে যাবে 25 টাকা, 10টা কিনলে হয়ে যাবে 50 টাকা, অর্থাৎ যত বেশি উৎপাদন করব তত বেশি আমার বেড়ে যাবে। সো এটাকে আমরা বলছি পরিবর্তনশীল ব্যয়। এটা একটা উদাহরণ কিভাবে, যেমন 15 টাকার কাঁচামাল কিনছি এবং অন্যান্য উপকরণ কিনছি কত, আরও 5 টাকা, অন্যান্য উপকরণ এবং কাঁচামাল মিলে 15 টাকা, মজুরি বাবদ ব্যয় হচ্ছে 5 টাকা, তাহলে এই যে 20 টাকা খরচ হলো, এইটা কিন্তু দেখবেন যত বেশি উৎপাদন করব তত বেশি আমার বাড়বে। আমি যদি 200 একক পণ্য উৎপাদন করি তাহলে 200 ইন্টু 20 কত, 200 ইন্টু 20 আমাদের কত হয়ে যাবে, এই যে 4000, ওকে। 200 ইন্টু 20 4000 টাকা আমাদের উৎপাদন খরচ হয়ে যাবে। আমি যদি এটা 200 জায়গায় 400 করি, 400 ইউনিট করি, তখন আমার ডাবল হয়ে যাবে, তখন কত হয়ে যাবে, এই যে 400 ইন্টু 20 তখন হয়ে যাবে আমার 8000 টাকা। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি পরিবর্তনশীল ব্যয়টা উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে হ্রাস বৃদ্ধি হচ্ছে, ওকে। পরের প্রশ্ন কিভাবে আসতে পারে, কুটির শিল্প সংস্থান কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক। সো এই কুটির বলতে আমরা খুব একটা বুঝি না, আমরা যখন বলি ক্ষুদ্র ও কুটির তখন আমাদের মাথায় আসে। সো ক্ষুদ্র শিল্পকেই আমরা কুটির শিল্প হিসেবে ধরে নিতে পারি। সো সবার আগে কি করব, কুটির শিল্পের সংজ্ঞা দিব। সাধারণত ছোট পরিসরে পরিবার ভিত্তিক ঘরোয়া পরিবেশে পরিচালিত হয়, অর্থাৎ কুটির শিল্প বলতে যেটা পরিবার কেন্দ্রিক বা পরিবারের মানুষজন নিয়ে যেটা উৎপাদন কাজ করা হয়, অন্য বাইরের মানুষ খুব বেশি নিয়োজিত থাকে না। সো যেহেতু কুটির শিল্পে কি হয়, পরিবার নিয়ে কাজ করে, তাহলে পরিবারের সব সদস্যের একটা কাজের সংস্থান হয় এবং আলটিমেটলি দেশের বেকারত্ব কমে। সো এই বিষয়টা আমরা নিচের পার্টে ব্যাখ্যা করব। প্রথম পার্টে কুটির শিল্প কাকে বলে এটা লিখে, ওকে। ক্ষুদ্র এন্টারপ্রাইজ দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, ক্ষুদ্র এন্টারপ্রাইজে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। তাহলে আগে ক্ষুদ্র এন্টারপ্রাইজকে আমরা ব্যাখ্যা করব। ওই যে সংজ্ঞা দেওয়ার সময় আমরা অবশ্যই কি করব, ছোট সংজ্ঞাটা দিব, অথবা আমাদের যে বড় সংজ্ঞাটা ছিল উৎপাদনমুখী এবং সেবামূলকের ক্ষেত্রে মূলধন 10 কোটি থেকে 15 কোটি, শ্রমিক সংখ্যা 26 থেকে 100, এইটা দুইটাই আমরা উল্লেখ করে দিতে পারি, অথবা আমরা ওই ছোট সংখ্যাটা দিয়ে শুরু করতে পারি। দেন আমরা নিচের পার্টে কি বলবো, দ্রুত সিদ্ধান্ত কেন নেওয়া যায়, কারণ এর আকার আকৃতিটা ছোট হয়, এখানে মালিক একজন অথবা কয়েকজন থাকে, যার কারণে কোনো একটা সমস্যা সৃষ্টি হলে মালিকরা নিজেদের মধ্যে আলোচনা করে খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারে, ঠিক আছে, এই জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। বৃহদায়তন শিল্প বা এন্টারপ্রাইজে সিদ্ধান্ত নিতে বিলম্ব হয় কারণ কি, সবার আগে কি করব, এই যে বৃহদায়তন শিল্পটাকে প্রথম প্যারার মধ্যে আমরা কি করব, ডিফাইন করব। দেন কি বলছে, যেসব প্রতিষ্ঠানে জমি এবং বিল্ডিং ছাড়াও অন্যান্য স্থায়ী সম্পত্তির মূল্য কত বেশি, 50 কোটির বেশি, শ্রমিক সংখ্যা 300 জনের বেশি, সেগুলোকে আমরা বলছি বৃহদায়তন শিল্প। সো এখানে কেন সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়, অনেক বড় আকারে হয়, অনেক কর্মী থাকে,
সো এই কর্মীর জন্য পরিচালক মণ্ডলী এমনকি ব্যবসা সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করতে হয়। অনেক বেশি কর্মচারী থাকে, অনেক পরিচালক থাকে, ব্যবস্থাপক থাকে, তো সবাইকে সাথে নিয়ে বসে একটা সিদ্ধান্ত নেওয়া খুব খুব টাফ। অর্থাৎ এক্ষেত্রে সকলের সম্মতি খুব খুব কমই পাওয়া যায়, যার কারণে বলছি সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়। এরপরে বলছে কাম্য মাত্রায় উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক। হ্যাঁ, ওই যে বললাম আমরা যে ছবিটা দেখেছিলাম যে ঠিক এমন একটা পর্যায়ে এখানে যে এর কম যদি উৎপাদন করি তাও প্রতিষ্ঠানের ব্যয় খুব একটা কম হবে না বা সর্বনিম্ন হবে না, এর বেশি যদি উৎপাদন করি তাও প্রতিষ্ঠানের ব্যয় সর্বনিম্ন হবে না। একদম এই জায়গাটাই, অর্থাৎ এই ধরেন Q1 জায়গাটাতে যদি আমরা উৎপাদন করি তাহলেই ব্যয়টা সবচেয়ে কম হবে, মুনাফাটা সবচেয়ে বেশি হবে। এই জন্য এটা বলছি কাম্য মাত্রায় উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক। প্রথমে টার্ম, তারপরে এইভাবে ব্যাখ্যা করব। আপনি চাইলে এখানে চিত্র দিয়েও ব্যাখ্যা করতে পারেন, যদিও চিত্র দিয়ে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, কারণ খ নম্বরের জন্য আমি যে পার্টটা এখানে বুঝিয়েছি সেটা যদি কথায়ও লিখেন তাও হবে। ওকে, উৎপাদন মাত্রা বাড়লে মুনাফার পরিমাণ বাড়ে। এই যেখানে যেটা দেখলাম, উৎপাদন যখন আপনি এখান থেকে এইখানে নিয়ে আসবেন তখন আপনার কি হবে, ব্যয়টা কম হবে, ব্যয় কমে আসবে। এই জায়গা থেকে ব্যয়টা এখান থেকে এখানে চলে আসবে। সো ব্যয়টা যেহেতু কমবে মুনাফাও কমবে, কিন্তু এখানে একটা বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে, সেটা কি, উৎপাদন বাড়লে মুনাফার পরিমাণ বাড়বে, কিন্তু কোন পর্যন্ত, একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত। সেই নির্দিষ্ট স্তরের নাম কি, কাম্য মাত্রার উৎপাদন। সো কাম্য মাত্রার উৎপাদন পর্যন্ত যদি উৎপাদন বাড়াই বা উৎপাদনের মাত্রা বাড়াই তাহলে আমার মুনাফা বাড়বে। সো এই পার্টটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। অমিতব্যয়ী উৎপাদন মাত্রায় পণ্যের মূল্য বেড়ে যায়, অর্থাৎ যে পর্যন্ত পণ্যের ব্যয়টা সর্বনিম্ন হয় তারপরে যদি আবার বেশি উৎপাদন করি তখন আবার ব্যয়টা বাড়তে থাকবে। সো যার কারণে উৎপাদন ব্যয় বাড়বে, আর উৎপাদন ব্যয় বাড়লে তখন কি হবে, আমার মুনাফা করাটা কম হয়ে যাবে, তখন আমাকে বাধ্য হয়ে বিক্রয় মূল্যকে বৃদ্ধি করতে হবে। ওকে, সো এগুলো ছিল খ নম্বরের জন্য। আশা করি এখানে খ নম্বরের জন্য যে প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলো যদি আপনারা এইখান থেকেই কভার করতে পারেন, আশা করি এর বাইরে খ নম্বরে কোনো প্রশ্ন আসবে না এসএসসি এক্সামে। ঠিক আছে, এখন আমরা আপনাদের সাথে নিয়ে 3টা সৃজনশীল সলভ করব। সো এই 3টা সৃজনশীল সলভের মধ্য দিয়ে মূলত আমরা এই চ্যাপ্টারে যত সৃজনশীল যে ধরনের সৃজনশীল আসতে পারে সেগুলোর সম্পর্কে ধারণা পাবো। ওকে, সো আমার সাথে একটু সৃজনশীলটা আপনারা পড়েন। মিস্টার বাবলু তার ডাল মিলে, অর্থাৎ তার যে ডাল উৎপাদন করার মিলটা আছে সেখানে প্রতিদিন গড়ে 50 টন ডাল উৎপাদন করে। ওকে, ভালো কথা। চাহিদা বেড়ে যাওয়ায় বর্তমানে তিনি গড়ে প্রতিদিন 60 টন, আগে ছিল 50 থেকে এখন হয়ে গেল 60 টন উৎপাদন করছেন। এতে তার প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় কমে সর্বনিম্ন পর্যায়ে এসেছে। কোথায় বলছে, সর্বনিম্ন। আগে 50, অর্থাৎ এটাকে যদি আমরা Q1 ধরি এবং পরে কত 60, এটা হচ্ছে Q2। অর্থাৎ আগে 50 টন উৎপাদন করত, এখন উৎপাদন করে 60 টন। সো 50 টন উৎপাদন করার থেকে 60 টনে যখন বৃদ্ধি করছি তখন ব্যয়টা কমতেছে, কমতে কমতে একদম সর্বনিম্ন ব্যয়ে চলে আসছে। আর যেখানে ব্যয়টা সর্বনিম্ন হয় সেখানে মুনাফাটা কি হয়, মুনাফাটা সর্বোচ্চ হয়। সো মুনাফাটা এই পর্যায়ে সর্বোচ্চ হবে। সম্প্রতি বাজার চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ায় তিনি দৈনিক গড়ে 80 টন, অর্থাৎ আমার যে কাম্য মাত্রা ছিল, আমার যে কাম্য মাত্রা কত ছিল 60, অর্থাৎ যেখানে ব্যয়টা সর্বনিম্ন হয় তার চেয়ে আমি আরও বেশি উৎপাদন করে ফেললাম। তার মানে কি, আমি অমিতব্যয়ী যে পার্টটুকু আছে সেখানে চলে গেলাম। যদি আমি আমাদের যে চিত্রটা আছে সেই চিত্রটা নিচে আরেকবার আঁকি, এটা হয়নি। ওকে, এটা আমাদের কাম্য উৎপাদন মাত্রা। ওকে, এই যে এই জায়গাটা, এই পার্টটা এটা হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা, এটা হচ্ছে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা।
অর্থাৎ আমি উৎপাদন যদি এই Q1 থেকে এই পাশের দিকে নিয়ে যাই বা এই পাশের দিকে নিয়ে যাই, যদি এই Q1 পর্যন্ত আমি পৌঁছে যাই তার মানে আমি কাম্য মাত্রায় পৌঁছে গেছি। এরপরেও যদি আমি উৎপাদন করি তাহলে আমি অমিতব্যয়ী উৎপাদন মাত্রায় থাকবো। তার মানে কি আমার ব্যয়টা আবার এই যে বৃদ্ধি পাওয়া শুরু করবে। ওকে, তাহলে আমরা এর মধ্যে উদ্দীপক পড়ার সময় আমরা অ্যান্সারগুলো কিন্তু পেয়ে গিয়েছি। সো ক নম্বর বলছে উৎপাদনের মাত্রা কি? আমরা পড়েছি যে উৎপাদনের মাত্রা হচ্ছে ঠিক একটা নির্দিষ্ট সময়ে কতটুকু পণ্য সামগ্রী উৎপাদন করছে তার পরিমাপকে আমরা বলছি, এটা সকল সুযোগ সুবিধা ব্যবহার করে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করা যায় তাকে আমরা বলছি উৎপাদন মাত্রা। খ নম্বর বলছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত উৎপাদন ব্যয় কমে যায়, ব্যাখ্যা করো। আমি বলেছি এই যে কাম্য উৎপাদন মাত্রার এই পাশটুকু হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা, অর্থাৎ ব্যয় ধীরে ধীরে কমে। সো সেই কথাটাই খ নম্বরে বলছে। সো আপনারা এটা যখন অ্যান্সার করবেন, যেহেতু একটা টার্ম আছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা, এটাকে আগে লিখবেন, লেখার পরে তারপরে এটাকে এই চিত্র দিয়ে ব্যাখ্যা করবেন যে আমরা এই কিউ থেকে যদি Q1-এ আমরা শিফট করি, ধীরে ধীরে আমার উৎপাদন বাড়ার সাথে সাথে উৎপাদন ব্যয়টা কমে আসছে। ওকে, যেটা এখানে লেখা আছে খ নম্বর। এখন গ নম্বর বলছে উদ্দীপকে উল্লেখিত 60 টন ডাল উৎপাদন কোন ধরনের উৎপাদন মাত্রাকে নির্দেশ করে? দেখেন 50 থেকে 60-এ যখন গিয়েছিলাম তখন বলেছিলাম ব্যয়টা সর্বনিম্ন হয় এবং মুনাফাটা সর্বোচ্চ হয়। সো কোন জায়গায় হয়? কাম্য উৎপাদন মাত্রা। তাহলে গ নম্বরের উত্তর কী হবে? কাম্য উৎপাদন মাত্রা। ওকে, যখন এটাকে আমরা অ্যান্সার হিসেবে লিখব, প্রথমে আমরা উত্তরটাকে লিখে দিব কাম্য উৎপাদন মাত্রা, এরপরে সেকেন্ড প্যারাতে আমরা কাম্য উৎপাদন মাত্রা কাকে বলে এবং এটা করা যে লাভজনক এটা আমরা দিব। দেন গ নম্বরের শেষ পার্টে গিয়ে আমরা বলবো যে এইটা উদ্দীপকের সাথে কিভাবে মিলে যায়। আগে ছিল 50 থেকে আমরা 60-এ এসেছি, ব্যয়টা সর্বনিম্ন হয়েছে, এভাবে আমরা মিলিয়ে অ্যান্সারটা লিখব। আমাদের ঘ নম্বর কি বলছে? সাম্প্রতিক চাহিদা পূরণের লক্ষ্যে মিস্টার বাবুলের গৃহীত সিদ্ধান্তটি যুক্তিসঙ্গত নয়, তুমি কি একমত? হ্যাঁ, আমি অবশ্যই একমত। কারণ মিস্টার বাবুল যখন 60 টন ডাল উৎপাদন করছিল তখনই তিনি কাম্য উৎপাদন মাত্রায় পৌঁছে গিয়েছিল। সো যেখান থেকে আর বৃদ্ধি করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক হবে না, সেজন্য সে এই প্রতিষ্ঠানটি 60 টন ডাল উৎপাদন পর্যন্তই সীমাবদ্ধ থাকা উচিত। এর বেশি যদি যায় তাহলে সে অমিতব্যয়ী উৎপাদন মাত্রায় ঢুকে যাবে, যেটা প্রতিষ্ঠানের জন্য লাভজনক না। এটাই ব্যাখ্যা করে ঘ নম্বরে আমাদেরকে লিখতে হবে। এই যে যুক্তিসঙ্গত না, কেন না? কারণ সে অমিতব্যয়ী উৎপাদন মাত্রায় উৎপাদন করছিল এবং এইটাকেই পরবর্তীতে আমরা ব্যাখ্যা করেছি। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের 1 নম্বর সৃজনশীল। এখন আমরা 2 নম্বর সৃজনশীলে যাই। মিস্টার সজল একটি ফ্যান কোম্পানির মালিক। কি তৈরি করে? ফ্যান তৈরি করে। তার কারখানায় বর্তমানে 250 জন কর্মী কর্মরত আছে। সো ফ্যান এটা কি একটা সেবামূলক নাকি উৎপাদনমুখী? অবশ্যই উৎপাদনমুখী। তাহলে এটা উৎপাদনমুখী। সো আমাদের যে 3টা পার্ট ছিল, ক্ষুদ্র, মাঝারি এবং বৃহদায়তনের, প্রত্যেকটারই উৎপাদনমুখী ছিল, সেবামূলক ছিল। সো আমরা এটা পেয়ে গেলাম উৎপাদনমুখী, তার মানে সেবামূলকটা বাদ। কর্মী কতজন আছে? 250 জন। তিনি তার প্রতিষ্ঠানে 25 কোটি টাকা বিনিয়োগ করেছেন। কত কোটি টাকা? 25 কোটি টাকা। মিস্টার সজলের প্রতিষ্ঠানটির সফলতা দেখে মিস্টার রবিন কয়েকজন বন্ধুসহ সজলের কারখানার পাশাপাশি অন্য আরেকটি ফ্যান কারখানা স্থাপন করেন। রবিনের শিল্পে বিনিয়োগের পরিমাণ 140 কোটি। বর্তমানে 325 জন কর্মী নিয়োগের মাধ্যমে মিস্টার রবিনের ব্যবসাটি সাফল্যের সাথে এগিয়ে চলেছে। এজন্য মিস্টার সজল ও মিস্টার রবিন তাদের প্রতিষ্ঠানের সকল কর্মীদের বেতন এবং বোনাস বাড়ানোর আশ্বাস দিয়েছে। এখন একটু খেয়াল করেন, এখানে শ্রমিক সংখ্যা কত? 250 এবং আমাদের মূলধন কত? 25 কোটি। তো আমরা যদি একটু মাঝারি শিল্পের কথা চিন্তা করি, মাঝারি শিল্পে আমাদের কত ছিল? আমরা কিন্তু অলরেডি ডিফাইন করে ফেলেছি এটা উৎপাদনমুখী। সো মাঝারি শিল্পের উৎপাদনমুখীতে কত ছিল আমাদের মনে আছে? এই যে দেখেন, আমরা যদি মাঝারি শিল্পে যাই, মাঝারি শিল্প, ওকে, এই যে আমাদের মাঝারি শিল্প, এখানে কত ছিল?
25 থেকে 50 কোটি, যেহেতু আমরা উৎপাদনমুখীর কথা বলেছি, এটা হচ্ছে 25 থেকে 50 কোটি। শ্রমিক সংখ্যা কত? 121 থেকে 300 জন। তাহলে দেখেন তো, এই যে এখানে আমাদের যে শ্রমিক সংখ্যা এবং যে মূলধনের কথা বলা আছে সেটা কি ওই রেঞ্জের মধ্যে যায় কিনা? এই যে 25 কোটি, 25 কোটি কি আমাদের এই যে 15 থেকে 50-এর মধ্যে আছে না? অবশ্যই আছে। শ্রমিক সংখ্যা কত? 250 জন। এটা কি 300 জনের মধ্যে আছে না? 300-র কম না? এই জন্য আমরা এই মিস্টার সজলের যে প্রতিষ্ঠানটা আছে, এই সজলের প্রতিষ্ঠানটাকে আমরা কি বলতে পারি? মাঝারি। আর মিস্টার রবিন, তার কত কোটি টাকা ছিল? 140। এটা কি কতর বেশি? 50-এর বেশি না? 50 কোটি টাকার বেশি। আর এও কি উৎপাদন করছিল? ফ্যান। তাহলে এটা উৎপাদনমুখী। উৎপাদনমুখী কোন শিল্প? 50 কোটির বেশি হলে কোন শিল্প হয়? বৃহদায়তন শিল্প। ওকে। এবং আমরা দেখেন শ্রমিক দিয়েও বুঝতে পারছি। শ্রমিক কত আছে? শ্রমিক আছে 325, অর্থাৎ 300 প্লাস। সো 300 প্লাস শ্রমিক সংখ্যা কোন প্রতিষ্ঠানে থাকে? বৃহদায়তনের উৎপাদনমুখীতে থাকে। সো মিস্টার সজলেরটা কি আছে? এটা হচ্ছে বৃহদায়তন প্রতিষ্ঠান। ওকে, আমরা উত্তর পেয়ে গেলাম। সো এখন আমরা ক খ দেখি। ক্ষুদ্র এন্টারপ্রাইজ কি? সেম ভাবে আমরা ফর্মুলা দিব, 10 কোটি থেকে 15 কোটি টাকা, শ্রমিক সংখ্যা 26 থেকে 100, তাকে ক্ষুদ্র এন্টারপ্রাইজ বলে। কাম্য মাত্রার উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক। তাহলে আগে কাম্য মাত্রার উৎপাদন কি সেটাকে ডিফাইন করব, যেখানে মুনাফা সর্বোচ্চ হয় এবং গড় উৎপাদন ব্যয়টা সর্বনিম্ন হয়। এবং এটা লাভজনক কেন? এই পর্যন্ত উৎপাদন করাটাই প্রতিষ্ঠানের সবচেয়ে বেস্ট যে পজিশন সেটা। সো এই পজিশনে উৎপাদন করা মানেই হচ্ছে প্রতিষ্ঠান সর্বোচ্চ লাভ করতেছে, এই জন্য এটাকে বলবো আমরা লাভজনক। আপনি চাইলে এখানে সুন্দর করে যে গ্রাফ আছে, গ্রাফটাকে সুন্দর করে একে ব্যাখ্যা করতে পারেন। ওকে, গ নম্বর প্রশ্ন কি বলছে? উদ্দীপকে উল্লেখিত মিস্টার সজলকে, এই যে পরের ব্যক্তি, পরের না সরি, রবিন হবে বৃহদায়তন। সজল হচ্ছে কি প্রথম ব্যক্তি, যার 25 কোটি ছিল এবং 250 জন কর্মী ছিল। সে, তাহলে আমরা ওই যে অলরেডি বলেছিলাম এটা উৎপাদনমুখী এবং 15 থেকে 50 কোটি এবং 300 জনের মধ্যে আছে শ্রমিক সংখ্যার। সো এটা তাহলে কোন ধরনের প্রতিষ্ঠান হবে? এই যে এটা হবে মাঝারি। আর উদ্দীপকের প্রতিষ্ঠান দুটির মধ্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনটির ভূমিকা বেশি? তো দুইটা প্রতিষ্ঠান, একটা ছিল মাঝারি, আরেকটা কি ছিল? 50 প্লাস বলেছিলাম এবং বৃহদায়তন বলেছিলাম, অর্থাৎ ক্ষুদ্র শিল্প এবং বৃহদায়তন শিল্প। দুইটার মধ্যে অর্থনৈতিক উন্নয়নে বেশি ভূমিকা রাখবে কোনটা? অবশ্যই বৃহদায়তন, কারণ ওখানে মূলধন বেশি, উৎপাদন বেশি, বিক্রি বেশি, আয় বেশি। আয় বেশি হইলে সরকারকে কর বেশি দেওয়া হবে, যার কারণে অর্থনীতিতে বেশি ভূমিকা রাখছে কে? বৃহদায়তন শিল্প। এই যে গ নম্বরে কি বলছে? মাঝারি শিল্প, এবং এই মাঝারি শিল্পকে ডিফাইন করছে এবং উদ্দীপকের সাথে ম্যাচ করছে। ঘ নম্বরে কি বলছে? রবিন এবং তার কয়েকজন বন্ধু মিলে যেটা করছে সেটা বৃহদায়তন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এটাই সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। বুঝতে পেরেছি? ওকে, এবার 3 নম্বর সৃজনশীলটা আমরা সলভ করব। এটা মূলত ওই যে কাম্য উৎপাদন মাত্রা বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা আমরা যখন পড়েছি, ওখানে যে আমরা ম্যাথ দেখেছিলাম সেই ম্যাথটা। সো ক্ষুদ্র মাত্রার উৎপাদন কাকে বলে অলরেডি দেখেছি, কাম্য মাত্রার উৎপাদন করা প্রতিষ্ঠানের জন্য লাভজনক। এই দুইটা ক এবং খ আমরা অলরেডি অ্যান্সার করে ফেলেছি। গ নম্বর বলছে, আগে পড়ি আমরা। সৃষ্টি সয়েল লিমিটেড একটি ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতি বছর 2 লক্ষ টাকার মাটি কেনে। সো মাটি কি? অবশ্যই কাঁচামাল। তাহলে এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, কারণ যত বেশি ইট তৈরি করব তত বেশি মাটি লাগবে। শ্রমিকদের বেতন কত? 5 লক্ষ টাকা। যত বেশি শ্রমিক খাটাবো তত বেশি ব্যয় হবে, তাহলে এটাও পরিবর্তনশীল ব্যয়। অন্যান্য খরচ বাবদ 3 লক্ষ টাকা ব্যয় হয়, জ্বালানি এবং অন্যান্য। সো এটাও পরিবর্তনশীল ব্যয়, কারণ এটা যত বেশি জ্বালানি ইউজ করব তত বেশি আমার ব্যয় হবে। ইটভাটার জমি এবং অফিস ভাড়া বাবদ 40,000 টাকা। এইটা কি? জমি এবং অফিস ভাড়া, এইটা হচ্ছে স্থায়ী, প্রতি মাস 40,000 টাকা করেই দিতে হবে। প্রতিষ্ঠানটি প্রতি বছর 60 লক্ষ একক ইট উৎপাদন করে, তাহলে এটা হচ্ছে আমার টোটাল উৎপাদন। এখন গ নম্বরে বলছে সৃষ্টি সয়েল লিমিটেডের উৎপাদন ব্যয় কত? সো উৎপাদন ব্যয়ের মধ্যে কি কি থাকবে? পরিবর্তনশীল ব্যয়ও থাকবে
স্থায়ী ব্যয়ও থাকবে। সো পরিবর্তনশীল ব্যয় কি কি আছে? এই যে মাটি কিনছে 2 লক্ষ টাকা, তারপরে শ্রমিকদের বেতন দিয়েছে 5 লক্ষ টাকা, এবং অন্যান্য খরচ বাবদ আরো কত আছে? 3 লক্ষ টাকা। টোটাল কত? 10 লক্ষ টাকা। আর স্থায়ী ব্যয় বাবদ কত ছিল? 40,000 টাকা। সো তাহলে এটার সাথে যখন আমরা 40,000 যোগ করব তখন আমাদের টোটাল কত হবে? টোটাল হবে 10,40,000 টাকা। এই 10,40,000 টাকাই হচ্ছে আমাদের উৎপাদন ব্যয়। এখন ঘ নম্বরে বলছে 20% লাভে যদি প্রতিটি ইট বিক্রয় করি, প্রতি 1000 ইটের বিক্রয় মূল্য কত? সো প্রতি 1000-এ যাওয়ার আগে আমাদের একক প্রতি বের করতে হবে। তাহলে আমরা একক প্রতি বের করার জন্য আগে আমাদেরকে মোট উৎপাদন ব্যয় বের করতে হবে। মোট উৎপাদন ব্যয় আমরা গ নম্বরে বের করেছি কত? 10,40,000 টাকা। এই যে 10,40,000 টাকা আমার মোট উৎপাদন ব্যয়, এইটা কত লক্ষ ইট তৈরি করতে লাগছে? 60 লক্ষ। 60 লক্ষ। 60 লক্ষ ইট তৈরি করতে আমার মোট উৎপাদন ব্যয় হয়েছে কত? 10,40,000 টাকা। তাহলে আমরা এখন যদি এটাকে একক প্রতিতে কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে 10,40,000-কে 60 লক্ষ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি এই ভাগটা করি, ভাগ করলে আমাদের অ্যান্সার কত আসবে? আমরা যদি দেখি 10,40,000 ভাগ 60 লক্ষ। ওকে, 10,40,000 ভাগ 60 লক্ষ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখন এইটা যদি আমরা করি আমরা কি পাবো? একক প্রতি, সরি আমাদের এখানে একটা বিষয় মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে একক প্রতি উৎপাদন ব্যয়। একক প্রতি উৎপাদন ব্যয়, কিন্তু আমাদের এখানে কি চেয়েছে? বিক্রয় মূল্য। সো বিক্রয় মূল্য বের করতে গেলে উৎপাদন ব্যয় যেটা আছে 10 লক্ষ, আমরা যেটা দেখছিলাম যে আমাদের টোটাল উৎপাদন ব্যয় হচ্ছে 10,40,000 টাকা। এখন এই 10,40,000 সাথে আমরা আবার কি করব? 20% মুনাফা অ্যাড করব। সো 20% মুনাফা অ্যাড করলে 10 লক্ষ টাকার 20% যদি আমরা করি 2,08,000 টাকা আসবে। কত আসবে? 2,08,000। এই 10,40,000-এর সাথে 2,08,000 যোগ করলে আমাদের আসে টোটাল 12,48,000। সো এইটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এখন এই বিক্রয় মূল্যকে যদি আমি টোটাল উৎপাদন দিয়ে ভাগ করি, অর্থাৎ কতটুকু আমি উৎপাদন করছি 60 লক্ষ, তাহলে আমাদের একক প্রতি বিক্রয় মূল্য আসে 0.208। এইটা আমাদের একক প্রতি বিক্রয় মূল্য, কিন্তু আমাদের কি চেয়েছে? প্রতি 1000 ইটের বিক্রয় মূল্য। তাহলে এটা একক প্রতির সাথে যদি আমরা 1000 গুণ করি তাহলে আমাদের কত আসে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা আসে 208 টাকা। তাহলে 1000 ইটের দাম কত আসবে? বিক্রয় মূল্য 208 টাকা। সো এইটাই ছিল আমাদের লাস্ট সৃজনশীল। আমরা এই 3 ধরনের সৃজনশীল যদি পরীক্ষায় আসে তাহলে আমরা অ্যান্সার করতে পারবো আশা করি। এবং এর বাইরে এই কাম্য উৎপাদন মাত্রা, মিতব্যয়ী ও অমিতব্যয়ী উৎপাদন মাত্রা, ক্ষুদ্র, মাঝারি এবং বৃহদায়তন শিল্প এবং এই ধরনের ম্যাথ, এর বাইরে গ এবং ঘ নম্বরে কোনো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসবে না ইনশাল্লাহ। ওকে, তাহলে এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ 30 থেকে 32টা এমসিকিউ আমরা সলভ করব এবং আশা করি এই 30 থেকে 32টা এমসিকিউ তোমরা যদি সলভ করো এর ভিতর থেকেই 3-4টা যে এমসিকিউ এই চ্যাপ্টার থেকে আসবে ইজিলি কমন পেয়ে যাবে। সো সেবাধর্মী ক্ষুদ্রায়তন, তার মানে ক্ষুদ্র এবং সেবাধর্মী এন্টারপ্রাইজের কর্মীর সংখ্যা কত? তাহলে আমরা একটু যদি রিকল করি, আমাদের প্রত্যেকটার মধ্যে কিন্তু কি ছিল? সেবামূলক ছিল, উৎপাদনমুখী ছিল। সবচেয়ে ছোট যেটা ক্ষুদ্রায়তন, তার সেবাধর্মী, তার মানে সবচেয়ে কম, সেটা কত? সেটা হচ্ছে 16 থেকে 50। আমরা যদি একটু ব্যাক করি, আবারও যদি দেখাই, হ্যাঁ এই যে ওকে, এই যে ক্ষুদ্র শিল্পে শ্রমিক সংখ্যা কত? 16 থেকে 50। ওকে, আর এটা যদি হচ্ছে উৎপাদনমুখী হতো তাহলে 26 থেকে 100 হতো। ওকে, তাহলে আমাদের প্রথম এমসিকিউর সমাধান আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা দ্বিতীয় এমসিকিউতে চলে যাই। এই যে ওকে, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মচারীর সংখ্যা 50 জন, মূলধনের পরিমাণ 4 কোটি টাকা হলে ওই প্রতিষ্ঠানটি কোন ধরনের? এখন দেখেন তো, আমরা 4 কোটি টাকা বলছি, তাহলে আমাদের এই যে প্রতিষ্ঠানটা
কত বলছি 4 কোটি টাকা। এবং কোন ধরনের প্রতিষ্ঠান? উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাহলে শ্রমিক কর্মীর সংখ্যা কত? 50 জন। আর আমাদের মূলধন কত? 4 কোটি। আমরা দেখেন 50 জন দেখতে পাচ্ছি শ্রমিক সংখ্যা। নর্মালি আমাদের ক্ষুদ্র শিল্পের কথা কি আমাদের মনে আছে? ক্ষুদ্র শিল্পে উৎপাদনকারী প্রতিষ্ঠানে 26 থেকে 100। এই যে 26 থেকে 100 জন শ্রমিক কাজ করে, তার মানে এই 50 হচ্ছে এর মধ্যে আছে, কিন্তু মূলধনটা ম্যাচ করতেছে না। নর্মালি আমরা মূলধন কি করি? ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে কি কি দেখার চেষ্টা করি? ক্ষুদ্র শিল্পে হচ্ছে 10 থেকে 15 কোটি। ক্ষুদ্র শিল্পে হচ্ছে 10 থেকে 15 কোটি। তাহলে আমাদের 4 কোটি তো এর মধ্যে যাচ্ছে না, যেহেতু এটা আগের সংজ্ঞা বা আগের শিল্পনীতি অনুযায়ী হয়েছে। আমরা এই একটা জিনিস দেখে এখানে অ্যান্সার করব। যদিও এবার আপনাদের যখন প্রশ্ন আসবে তখন কিন্তু এটা ওইভাবেই দেওয়া থাকবে। ধরেন এখানে দেওয়া থাকবে 14 কোটি, সো এটা ক্ষুদ্র শিল্পের মধ্যে যাবে। ওকে, যেহেতু ক্ষুদ্র শিল্পে আমরা 10 থেকে 15 কোটি এবং শ্রমিক সংখ্যা 26 থেকে 100 জনের মধ্যে যায়। ওকে, সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্ষুদ্রায়তন শিল্পে ভূমি ও দালান কোঠা বাদে পুঁজির পরিমাণ কত? সেবামূলক বলছে এবং ক্ষুদ্র, তাহলে সেবামূলক এবং ক্ষুদ্রের ক্ষেত্রে কত হবে? সেটা হচ্ছে এই যে 10 লক্ষ থেকে 2 কোটি টাকা। ওকে, আচ্ছা, এটা গেল। এবং এই যে শেষেরটা 2 কোটি থেকে 30 কোটি টাকা, এটা কিন্তু সেবামূলক এবং মাঝারি শিল্প, সেবা এবং মাঝারি শিল্পের মধ্যে যাবে। ওকে, 4 নম্বর শ্রম ঘন শিল্প। যেমন কি শিল্প? আমরা দেখেছি পোশাক শিল্প। ওকে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে মাঝারি এন্টারপ্রাইজ, তাহলে মাঝখানে যেটা, শ্রমিকের সংখ্যা কত? আমরা বলার চেষ্টা করেছি মাঝারি হোক বা বৃহদায়তন হোক, যদি শ্রম ঘন হয় বা পোশাক শিল্প হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কর্মীর সংখ্যা কত হবে? শ্রমিক কর্মীর সংখ্যা 1000 পর্যন্ত আমরা নিতে পারবো। ঠিক আছে, নর্মালি মাঝারি শিল্পে যদি হয় তাহলে 300 জন পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কিন্তু যদি সেটা শ্রমঘন শিল্প হয় তাহলে সেটা 1000 পর্যন্ত আমরা এক্সটেন্ড করতে পারবো। ওকে, ক্ষুদ্র এন্টারপ্রাইজের প্রকৃতি সাধারণত কেমন হয়? ক্ষুদ্র মানে কি? সবচেয়ে নিকটবর্তী এলাকায় সাধারণত 1-2 জন নিয়ে গঠিত হয়। নর্মালি একজন নিয়ে, এক মালিকানার ভিত্তিতে হয়, কারণ এখানে সীমিত, একদম সবচেয়ে কম মূলধন থাকে, সীমিত মূলধন, যার কারণে এটাকে আমরা বলছি এক মালিকানা ভিত্তিতে হবে। যদি এইটা মাঝারি শিল্প বলতো, কি বলতো? মাঝারি, তাহলে আমরা সেক্ষেত্রে কি করতাম? এই একজন মালিকের সাথে ধরেন আরও 5 জন, টোটাল 5 জন মিলে, একজন মালিকের সাথে আর 5 জন মিলে টোটাল হচ্ছে ধরেন 6 জন একটা অংশীদারি প্রতিষ্ঠান দিল, তখন হচ্ছে সেটা মাঝারি শিল্প আমরা বলতে পারি। নর্মালি ক্ষুদ্র যে শিল্প সেটা একজন মালিকের ভিত্তিতেই গঠিত হয়। পরের প্রশ্ন, বৃহদায়তন এন্টারপ্রাইজের সুবিধা। তাহলে ক্ষুদ্র এবং মাঝারি যেটা অসুবিধা সেটাই হচ্ছে বৃহদায়তনের সুবিধা। দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, এটা হচ্ছে ক্ষুদ্রে। গোপনীয়তা রক্ষা করা, সুষ্ঠু কর্মপরিবেশ, এই তিনটাই হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সুবিধা। কারণ কি? এখানে মালিক খুব কম পরিমাণ থাকে, তারা নিজেদের মতো ডিসকাস করে খুব সহজে সিদ্ধান্ত নিতে পারে এবং তাদের মধ্যেই তথ্যটা গোপন থাকে। একমাত্র এই যে দক্ষ ব্যবস্থাপনাটা ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠানের জন্য, ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্য এটা হচ্ছে অসুবিধা, কারণ এইখানে মালিকরাই মূলত এই ব্যবস্থাপনার কার্যক্রম পরিচালনা করে, যার কারণে এটা হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের অসুবিধা, কিন্তু বৃহদায়তনের সুবিধা। ওকে, পরের প্রশ্ন, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজের প্রাথমিক মূলধন যোগান দেয় কে? সো নর্মালি আমরা বলেছি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এক মালিকানা অথবা অংশীদারি এই ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। সো এক মালিকানা বা অংশীদারিতে কারা মূলধন দেয়? মূলত মালিক যারা থাকে তাদের যে ব্যক্তিগত তহবিল, এই ব্যক্তিগত তহবিল থেকে মূলত তারা ফান্ড সরবরাহ করে, এই জন্য সরবরাহ করে কারা? মালিক। ওকে, আচ্ছা, 1913 সালে ভোলায় খনিজ সম্পদের সন্ধান পাওয়া যায়, খনিজ সম্পদ। ওকে, সরকার এই সম্পদ উত্তোলনের দায়িত্ব কোন ধরনের প্রতিষ্ঠানকে দিতে পারে? সো খনিজ সম্পদ নর্মালি অনেক বড় আকারে হয়, এখানে অনেক যন্ত্রপাতির দরকার হয়, যন্ত্রপাতি, তারপরে শ্রমিক, মানে প্রচুর পরিমাণে দরকার হয়। একজন ক্ষুদ্র ব্যবসায়ী
বা মাঝারি ব্যবসায়ীর ক্ষেত্রে এই ধরনের বড় প্রতিষ্ঠান বা বড় ফান্ড সরবরাহ করা সম্ভব না, বড় ধরনের মেশিন তাদের কাছে থাকে না, একমাত্র বৃহদায়তন প্রতিষ্ঠানের কাছেই এটা থাকে, যার কারণে অ্যান্সার হবে এইটা। ওকে, নিচের কোনটি বৃহদায়তন এন্টারপ্রাইজের গুরুত্ব বহন করে? সো নর্মালি হচ্ছে বৃহদায়তনে আমরা কয়েক ধরনের গুরুত্ব দেখেছিলাম, একটা হচ্ছে ব্যবসা, একটা ভোক্তা, একটা হচ্ছে অর্থনৈতিক। সো নমনীয়তা, সিদ্ধান্ত গ্রহণ এবং গোপনীয়তা রক্ষা, এই যে এই তিনটা দেখবেন ক্ষুদ্র এবং মাঝারি এই দুইটা প্রতিষ্ঠানের জন্য সুবিধা, অর্থাৎ দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, নমনীয়তা থাকে, গোপনীয়তা রক্ষা করা যায়। কিন্তু ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অসুবিধা যেটা এই অসুবিধাটাই হচ্ছে বৃহদায়তনের সুবিধা, এই জন্য এটার গুরুত্ব। বুঝতে পারছি? ওকে, কোন ধরনের প্রতিষ্ঠানের পক্ষে রাষ্ট্রের উন্নয়নে বেশি ভূমিকা রাখার সুযোগ আছে? যেহেতু বৃহদায়তন প্রতিষ্ঠান অনেক বড়, এখানে হচ্ছে প্রচুর পরিমাণে মূলধন ইনভেস্ট করা থাকে এবং যার কারণে এরা বেশি পরিমাণে আয় করে এবং সরকারকে কর দেয়। সো সরকারও এই ধরনের প্রতিষ্ঠানকে সাবসিডি দেয় এবং এইটাই দেশের উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রাখে। সেবা শিল্প ক্ষেত্রে মাঝারি, সো সেবা শিল্প মাঝারির ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ কত? আমরা দেখেছি যে সেবা শিল্পে কত, এই যে সেবা শিল্পের মাঝারিতে 2 কোটি থেকে 30 কোটি। আর যদি এটা হচ্ছে ক্ষুদ্র শিল্প হতো তাহলে কি হতো? ক্ষুদ্র শিল্পের ক্ষেত্রে আমরা দেখেছি যে 10 লক্ষ থেকে 2 কোটি। আর এটা যদি বৃহদায়তন হয় তাহলে কি হবে? এটা হচ্ছে 30 কোটির বেশি হবে। ওকে, আচ্ছা, অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে উৎপাদনের মাত্রা বেশি হলে একক প্রতি উৎপাদন ব্যয় কি হয়? ওই যে আমরা মিতব্যয়ী উৎপাদনে কি দেখি যে সবকিছু ঠিক আছে, আমি উৎপাদন যখন বাড়াবো আমার আমার একক প্রতি ব্যয় ধীরে ধীরে কমতে থাকবে। বুঝতে পারছি? সো একক প্রতি উৎপাদন ব্যয় কি হবে? কমে। সর্বোচ্চ দক্ষতা কাজে লাগিয়ে সর্বনিম্ন ব্যয়, একদম সবচেয়ে কম, লোয়েস্ট যে ব্যয়টা, এই যে লোয়েস্ট ব্যয় উৎপাদন করা কোন ধরনের উৎপাদন? সো আমরা এই যে একদম সবচেয়ে সর্বনিম্ন ব্যয় যখন উৎপাদন করি এটাকে আমরা বলি কোন ব্যয়? কাম্যমাত্রার উৎপাদন ব্যয়। কাম্যমাত্রার উৎপাদনের এই পাশেরটা মিতব্যয়ী আর ওই পাশেরটা অমিতব্যয়ী। ওকে, কখন গড় উৎপাদন খরচ একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত কমতে থাকে? যখন আমি উৎপাদনকে বাড়াবো। উৎপাদন বাড়াইলেই তো হচ্ছে এই যে আমরা এটা বারবার রাখতেছি, এই যে এই বরাবর আমাদের কি আছে? উৎপাদন। সো উৎপাদন যখন ধীরে ধীরে দেখেন এখান থেকে এদিকে আমরা যখন যাব তখন ব্যয়ও কি হবে? ধীরে ধীরে এই ওপর থেকে নিচের দিকে চলে আসবে, এই যে ওপর থেকে নিচে ব্যয় চলে আসবে। সো এইটাই আমরা বোঝার চেষ্টা করেছি। উৎপাদনের কাম্য মাত্রা কি? যেখানে কি হয়? গড় ব্যয় সবচেয়ে কম হয় এবং মুনাফাটা কি হবে? মুনাফা সর্বোচ্চ হবে। ওকে, আচ্ছা, এখন কোন উৎপাদন মাত্রায় প্রতিষ্ঠানের মুনাফা সবচেয়ে বেশি হয়? তাহলে মাত্র দেখলাম ব্যয় যেখানে সর্বনিম্ন হবে মুনাফা থেকে সেখানে সর্বোচ্চ হবে, তাহলে এখানে সর্বনিম্ন কি হবে? ব্যয়, আর সর্বোচ্চ হবে মুনাফা। তাহলে সেটা কোনটা? সেটা হচ্ছে কাম্য মাত্রার উৎপাদন। কোন মাত্রায় উৎপাদন করলে প্রতিষ্ঠানের গড় ব্যয় সর্বনিম্ন হয়? সেম প্রশ্ন, এটা হচ্ছে কাম্য মাত্রা। নিচের কোনটি অমিতব্যয়ী উৎপাদন মাত্রার কারণ? সো অমিতব্যয়ী উৎপাদন মাত্রার কারণ কি হতে পারে? আমরা যখন উৎপাদন মাত্রাটা দেখি, এই যে পরের পার্টটুকু হচ্ছে আমাদের অমিতব্যয়ী। এখন এই পার্টটাতে আমাদের উৎপাদন মাত্রায় গড় ব্যয়টা কেন বেশি হয়? কারণ স্থির ব্যয়টা আমার বন্টন হইতে হইতে এই কাম্য মাত্রায় গিয়ে নতুন করে আর বন্টন হওয়ার সুযোগ পায় না, তখন স্থির যে পরিচালন ব্যয়টা আছে সেইটা ধীরে ধীরে আবার বেড়ে যায়। ওকে, এই জন্য এটাকে আমরা বলছি স্থির পরিচালনা ব্যয় বন্টনের কারণে অমিতব্যয়ী উৎপাদন মাত্রার সৃষ্টি হয়। উৎপাদন মাত্রা কি? উৎপাদন মাত্রা হচ্ছে ঠিক কতটুকু পণ্য সামগ্রী আমি উৎপাদন করতে পারছি, টোটাল পণ্য সামগ্রীর পরিমাণ, পণ্য সামগ্রী। তো তাহলে কি হবে? উৎপাদিত পণ্যের ব্যয় না, উৎপাদিত পণ্যের পরিমাণ। ওকে,
কিসের পরিমাণকে উৎপাদনের মাত্রা বলে? টাকা না, আয় না, মুনাফা না, দ্রব্য। আমরা কি উৎপাদন করি? হয় পণ্য, না হয় সেবা। সো এই পণ্য অথবা সেবা এই দুইটাই হচ্ছে দ্রব্যের উদাহরণ। পণ্য কি? যেটা চোখে দেখা যায়, চোখে দেখা যায়। আর সেবা কি? সেবা হচ্ছে যেটা দেখা যায় না। ওকে, কিসের পরিমাণ বাড়ানো উৎপাদন মাত্রার মুখ্য উদ্দেশ্য? তো উৎপাদন মাত্রায় বলছে কি বাড়াবো? আমরা উৎপাদন বাড়াবো। উৎপাদন বাড়ায় কি করব? খরচ কমাবো। খরচ কমাইলে কি হবে? মুনাফা বাড়বে। এটাই হচ্ছে উদ্দেশ্য। নিচের কোনটি স্থায়ী ব্যয়? যে ব্যয়টা আমি কতটুকু উৎপাদন করছি, 5টা কলম না 5000 কলম উৎপাদন করছি সেটার সাথে রিলেটেড না। যেমন দেখেন শ্রমিকের মজুরি, আমি যদি 5টা কলম তৈরি করি 5টা শ্রমিক লাগবে, 5টা কলমের জন্য শ্রমিক, 1000টার জন্য সেই অনুযায়ী শ্রমিক লাগবে। বিদ্যুৎ বিল আমি যতটুকু কি করব? খরচ করব। আমার খরচের ওপর নির্ভর করছে। আমি যদি বেশি পরিমাণে বিদ্যুৎ খরচ করি তাহলে বেশি উৎপাদন করছি নিশ্চয়ই। প্রত্যক্ষ কাঁচামাল, যতগুলো আমার পণ্য তৈরি করব ততগুলো কাঁচামাল আমার লাগবে। একমাত্র কারখানার যে ভাড়া এইটা ফিক্সড থাকে। ধরেন প্রতি মাসে 50,000 টাকা কারখানা ভাড়া দিতে হয়, এইটা ফিক্স থাকবে। ওকে, মাত্রাজনিত ব্যয় সংকোচন এর আরেক নাম কি? মিতব্যয়ী উৎপাদন মাত্রা। ঠিক আছে, কোন ধরনের স্তরকে নির্দেশ করে? সো মিতব্যয়ীতে আমরা মূলত কি করি? আমরা কি করি? এই যে এখানে ধীরে ধীরে আমাদের কি করা হয়? কাম্য স্তরের দিকে নিয়ে যাই। মিতব্যয়ীতে আমরা কি করি? ধীরে ধীরে পণ্যের ব্যয় যখন কমে তখন আমরা ধীরে ধীরে কোথায় যাই? এই যে কাম্য স্তর যেটা আছে সেইখানে চলে আসি। ওকে, তো এই জন্য এটা কাম্য স্তরে নিয়ে যাই। মিতব্যয়ী উৎপাদন মাত্রার ফলে কি হবে? আমি যখন মিতব্যয়ী উৎপাদন মাত্রায় থাকবো তখন আমার উৎপাদন যখন আমি ধীরে ধীরে বাড়াবো, উৎপাদন বাড়লে গড় ব্যয়টা কি হবে? কমে যাবে। আর গড় ব্যয়টা কমে গেলে ব্যয় এবং মুনাফা এই দুটার মধ্যে হচ্ছে বিপরীত সম্পর্ক। সো মিতব্যয়ীতে আমার কি হয়? গড় ব্যয়টা কমে আসে, ব্যয় কমে আসলে তখন মুনাফা বাড়বে। আর যদি আমি অমিতব্যয়ী হই তাহলে ব্যয়টা কি হবে? ব্যয়টা বাড়বে, মুনাফাটা কমবে। ওকে, আচ্ছা, মাত্রাজনিত ব্যয় সংকোচনের ফলে কি হয়? একক প্রতি উৎপাদন ব্যয় নির্দিষ্ট স্তর পর্যন্ত কমে যায়, এটা আমরা অলরেডি দেখেছি। নিচের কোনটি পরিবর্তনশীল ব্যয়? নির্বাহীর বেতন কি পরিবর্তনশীল ব্যয় হবে? কারণ নির্বাহী ফিক্স থাকে এবং তাকে মাসে ধরেন 10,000 বা 20,000 করে স্যালারি দিতে হয়। কাঁচামালের খরচ এটা পরে দেখবো। কারখানার ভাড়া এটা ফিক্স থাকে। যন্ত্রপাতির অবচয় এটাও একটা পার্সেন্টেজ থাকে, যে 10%, 20% এরকম ফিক্স করা থাকে। একমাত্র কাঁচামালের খরচ যেটা আমি যতটুকু উৎপাদন করব 1,000, 10,000, 20,000 তার উপর নির্ভর করেই কাঁচামাল কিনবো। এই জন্য এটাকে আমরা বলছি পরিবর্তনশীল ব্যয়। কোনটি স্থির ব্যয়ের উদাহরণ? নির্বাহীর বেতন, শ্রমিকের মজুরি, বিদ্যুৎ বিল, কাঁচামালের খরচ। এই যে নিচের তিনটা, এটা হচ্ছে উৎপাদনের সাথে রিলেটেড। যত একক উৎপাদন করব তত একক অনুযায়ী এটা হিসাব করা হবে, কিন্তু নির্বাহীর বেতনটা প্রতি মাসে ফিক্স থাকবে। ওকে, কোন পণ্যের অতিরিক্ত একক উৎপাদন করতে যে অতিরিক্ত ব্যয় হয় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। আমরা অলরেডি এটা সম্পর্কে ক্লাসের শুরুর দিকে আলোচনা করেছি। যদি না বুঝে থাকো এখন আবারও রিমাইন্ড করে আগে ফিরে যাও, গিয়ে দেখো হচ্ছে প্রান্তিক ব্যয় আমরা পড়িয়েছি যে 9 বিয়োগ 5 4 টাকা অতিরিক্ত এক একক পণ্য উৎপাদন করার জন্য মোট ব্যয় যতটুকু বাড়ে আর কি। ওকে, বাংলাদেশে বৃহদায়তন শিল্পের প্রসার লাভ না করার পিছনে কারণ কি? বাংলাদেশে অবশ্যই মূলধন কম আছে, প্রযুক্তিগত জ্ঞান বাংলাদেশের মানুষের মধ্যে কম আছে, বাংলাদেশের মানুষজন জটিল গঠন প্রণালী অ্যাভয়েড করতে চায়, আইনগত ঝামেলায় যাইতে চায় না, যার কারণে অ্যান্সার হচ্ছে সবগুলা। ওকে, কাম্য উৎপাদন মাত্রা অর্থাৎ আমাদের সেই এই পয়েন্টটা, এইখানে কি হয়? ব্যয় সবচেয়ে কম হয়, উৎপাদন সবচেয়ে বেশি হয়। দেখেন এইখানেই আমরা সর্বোচ্চ উৎপাদন করি, ব্যয় সর্বোচ্চ হয় না। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি? 1 ও 3। এবার আমাদের সামনে একটা উদ্দীপক আছে। জনাব সুজা 25 কোটি টাকা বিনিয়োগ করে রংপুরে একটি জুস কারখানা স্থাপন করে। উক্ত কারখানায় শ্রমিক সংখ্যা 240 জন, মুনাফা ভালো হয়, তিনি কারখানায় আরও 50 কোটি টাকা এবং 500 জন শ্রমিক নিয়োগ করলো। সো এই যে 25 কোটি টাকা, এটা কত কত কোটি টাকার মধ্যে আছে দেখেন তো। আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা ক্ষুদ্র শিল্পে দেখেছিলাম কত?
10 থেকে 15, মাঝারিতে কত 15 থেকে 50, বৃহতে কত 50 প্লাস। তাহলে কত কোটি আছে 25 কোটি। তাহলে কোনটার মধ্যে যাবে? এটা যাবে মাঝারি শিল্পে। দেখেন শ্রমিক দিয়েও আমরা বুঝতে পারি মাঝারি শিল্পে শ্রমিক কতটুকু, মাঝারি শিল্পে শ্রমিক কতটুকু, শ্রমিক হচ্ছে 300 পর্যন্ত। ওকে, সো এই যে দেখেন 240 আছে। পরবর্তীতে তিনি 50 কোটি নেন, তার মানে কি মূলধনের সংখ্যা 50 কোটি ছাড়াই গেছে। তাহলে পরবর্তীতে আর শ্রমিক সংখ্যা কত 300 পার হয়ে গেছে, 300 প্লাস। তো এই জন্য পরবর্তীতে যে অর্থ এবং শ্রমিক নিয়োগ করলো, তারপরে তার যে প্রতিষ্ঠানটা দাঁড়ালো সেটা তখন মাঝারি থেকে কোথায় চলে গেল, বৃহদায়তনে চলে গেল। সো এই ছিল মোটামুটি আমাদের উৎপাদনের মাত্রার উপরে টপিক বিশ্লেষণ, সৃজনশীল এবং এমসিকিউ সমাধান। আশা করি এই ক্লাসটা করলে তোমার উৎপাদনের মাত্রা যে চ্যাপ্টারটি আছে এটার উপরে 100% প্রস্তুতি হয়ে যাবে। সো ক্লাসটি সুন্দর মতো মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসের জন্য বা পরবর্তী চ্যাপ্টারের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।